আপনার হবু স্ত্রী যে প্রেগনেন্ট সেটা কি জানেন মিস্টার ফারাবি? কিছুক্ষণ পরই বরযাত্রী সহ বিয়ে করতে যাবে ফারাবি। পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে তার। বিয়ের আগে কোনো ধরনের মেলামেশা হয়নি, কথাও হয়নি বেশি একটা। তাই এমন একটা মেসেজ পেয়ে বিদ্যুৎ শক খেলো ফারাবি। বিয়ের আনন্দ মুহূর্তে মাটি হয়ে গেল। মন চাচ্ছে পালিয়ে যেতে। এই বিয়ে কিছুতেই করা যাবে না। কার না কার পাপ এখন ওর কাঁধে আসবে, সেটা কিছুতেই সহ্য করবে না ফারাবি। কিন্তু এই মুহূর্তেই কি করবে সে? কাকে বলবে? সবাই তো ব্যস্ত। বন্ধু বান্ধবরাও তাড়া দিচ্ছে আসার জন্য। ফারাবি কোনো কুল কিনারা পাচ্ছে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, কনের বাড়ি যাওয়ার পথেই যে কোনো উপায়ে পালাতে হবে। বরের গাড়িতে ফারাবি আর ওর বেস্ট ফ্রেন্ড মিশাল বসলো, আর অন্য গাড়িতে বসলো বাকি বন্ধুরা। ফারাবি বাবা মা আর বড় ভাইয়ের আগেই চলে গেছে। ফারাবি গাড়ি চালাচ্ছে ধীর গতিতে। মিশালোকে তাড়া দিয়ে বলল, ভাই, এমন কচ্ছপের গতিতে গাড়ি চালাচ্ছিস কেন? স্পিড বাড়া আরো। আরে এত অস্থির হচ্ছিস কেন? এখন অনেক সময় বাকি। কি বলছিস? কোথায় অনেক সময় বাকি? সবাই ওয়েট করছে তোর জন্য। কেউ ওয়েট করছে না। ফারাবির রহস্য হেসে বলল, কি কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা ঠিক হয়ে আছে ভাই। এটা বলেই ফারাবি হাসলো। তারপর হঠাৎ মিশাল কিছু বুঝে ওঠার আগেই ওর নাকে মুখে কিছু একটা স্প্রে করে দিল ফারাবি, আর সাথে সাথেই জ্ঞান হারালো মিশাল। ফারাবি গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ির দরজা লক করে চাবিটা ভিতরে দিয়ে পালিয়ে গেল। 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও বরযাত্রী আসছে না দেখে কনের বাড়িতে গুঞ্জন শুরু হয়ে গেল। ফারাবির বাবা মা লাগাতার ফোন দিচ্ছে ফারাবি আর মিশালকে, কিন্তু কেউই ফোন তুলছে না। ফারাবির ফোন বন্ধ আর মিশাল ফোন ধরছে না। মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছেন ফারাবির বাবা ফজলুল হক আর ওর মা রোমানা আক্তার। ফারাবির বড় ভাইও ওদের খুঁজে এলো, কিন্তু পেল না। এর কিছুক্ষণ পরই মিশাল হাঁপাতে হাঁপাতে এসে বলল, ফারাবি পালিয়েছেও বিয়ে করবে না। মিশালের কথাটা পারমাণবিক বোমার ন্যায় বিস্ফোরিত হলো। কনের মা রুকাইয়া বেগম মরা কান্না জুড়ে দিলেন, আর বাবা ফরিদ সাহেব সাথে সাথেই অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা বেগতিক দেখে ফারাবির বাবা ফজলুল হক ফরিদ সাহেবকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না বিয়ে মশাই, পারাবি না করুক, জুনাইদ বিয়ে করবে আপনার মেয়েকে। বাবার কথা শুনে জুনায়েদ সাথে সাথে বিষম খেল। গম্ভীর কণ্ঠে বলল, বাবা, তোমার সাথে কথা আছে, একটু এদিকে এসো। ফজলুল হক সাইডে আসতেই জুনায়েদ বলল, বাবা, আমি তো বললাম আমি পিএইচডি শেষ করে তারপর বিয়ে করব। তাহলে এখন কেন ছোটর জন্য আমাকে বিয়ে করতে হবে? বিয়ে করেও পিএইচডি করা যায়, আর আমি ওদের কথা দিয়েছি। তুই না করিস না প্লিজ, এখানে আমার সম্মান জড়িয়ে আছে। ফজলুল সাহেবের অনুরোধের কাছে হার মেনে নিল জুনায়েদ। অতঃপর পেঁচার মতো মুখ করে বসে গেল বিয়ের পিঁড়িতে। অতঃপর বিয়ে সম্পন্ন হলো। নিজের বউকে এখনো দেখেননি জুনায়েদ। সাদামাটাভাবে বিয়েটা শেষ করে বউ নিয়ে বাড়ি ফেরার পথ ধরল ওরা। সারা রাস্তা গাড়ির মধ্যে দুটো মানুষ মূর্তির মতো বসেছিল। বাসায় আসার পর জুনায়েদের মা, মামি, খালা, চাচিরা বউকে বরণ করে ওর ঘরে দিয়ে এলো। বিশাল বড় খাটের মাঝে বসে তৃষ্ণা হাঁটুতে মুখ গুজে রয়েছে। তার এখন ভীষণ মাথা ব্যথা করছে। একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু বরমশাই এসে ঘুমাতে দেখলে ব্যাপারটা বিচ্ছিরি হবে। এমনিতে এই ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল না তৃষ্ণার। যার সাথে কথা ছিল এখন সে তার দেবর, আর তার বড় ভাই তার স্বামী। তৃষ্ণা ভাবছে স্বামী হিসাবে লোকটাকে কেমন হবে। ভীষণ কাঠখোট্টা নাকি নরম, নাকি লোকটার অন্য কোথাও সম্পর্ক আছে। এসব ভাবতে ভাবতেই দরজা খোলার শব্দ পেল তৃষ্ণা। মাথাল তুলে ঘুমটার ভিতর থেকেই দেখতে পেল একজন সুপুরুষ তার দিকেই এগিয়ে আসছে। তৃষ্ণার এতক্ষণে আকাশ পাতাল চিন্তাগুলো বিশ্রাম নিতে গেছে। এখন শুধু ভয় হচ্ছে, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়ার লোকটা এখন তাকে তুলে আছাড় মারবে, নাকি বলবে, দেখো তোমার সাথে আমি সংসার করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। তৃষ্ণার ভাবনায় রেলগাড়িতে ব্রেক মেরে জুনায়েদ বলল, ফারাবির এমন কাজের জন্য আমি দুঃখিত। আমি জানি না ও কেন এমন করলো। নিষ্ক্রিয় রাগ যেন সক্রিয় হয়ে উঠল। তৃষ্ণা গম গম করে গলায় বলে উঠল, এখন দুঃখিত বললে বা দুঃখ প্রকাশ করলে কি সব ঠিক হবে?
আমাদের মান সম্মান গেছে আপনার ভাইয়ের জন্য। সে কেন এমন করলো এটা জানতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, ফারাবি আসলে সবই জানা যাবে। এখন আপনি শান্ত হন, এসব ভারী গয়না শাড়ি চেঞ্জ করে ফেলুন। তৃষ্ণা মাথা দুলিয়ে সম্মতি দিল। তারপর যে যার মতো ফ্রেশ হয়ে আসলো। একসাথে নামাজ পড়ার পর জুনায়েদ বলল, আপনি কোথায় ঘুমাবেন? আপনার ঘাড়ে। জুনায়েদ হকচকিয়ে বলল, মানে? আজব, বিছানা ছাড়া আর কোথায় ঘুমাবো? না মানে আমরা এক খাটে। জুনায়েদের কথা শেষ হওয়ার আগেই তৃষ্ণা ন্যাকা কান্না করে বলল, আরে আল্লাহ রে, আমার কি হলো রে? সাধু সন্ন্যাসীর সাথে বিয়ে হলো কেন আমার? স্টপ। তৃষ্ণা ওর ধমক খেয়ে চুপ করে গেল। তারপর জুনায়েদ বিরক্তির গলায় বলল, আসুন একসাথে শুভ। আবার কোলবালিশ ছাড়া ঘুম আসে না। তো আমি কি করব? আমার ঘরে কোলবালিশ নেই, ফারাবির ঘরে আছে, এনে দেব? না না, ছি, পরপুরুষের কোলবালিশ ধরে আমি কেন ঘুমাবো? তাহলে কি করবেন? কোলবালিশ না থাকলেও পাশে একটা মানুষ তো আছে। খবরদার আমাকে ধরবেন না, কেউ জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না। তাতে আমার কি? আমার ঘুম হলেই হলো। কথাটা বলেই তৃষ্ণা নিজের হাত জুনায়েদের গায়ের উপর উঠিয়ে দিল। জুনায়েদ সরিয়ে দেওয়ার পরও আবার উঠালো। এভাবে চলছেই। জুনায়েদ বিরক্ত হয়ে আর সরালো না। বেয়াদব মেয়েটা ইচ্ছে করেই এমন করছে না, ওকে রাগানোর জন্য। এদিকে জুনায়েদকে জ্বালাতে পেরে প্রচুর আনন্দ পাচ্ছে তৃষ্ণা, কিন্তু জুনায়েদ ওর হাতটা আর সরাচ্ছে না। এখন কি করা যায়? তৃষ্ণা এবার নিজের পাও উঠিয়ে দিল জুনায়েদের উপর। জুনায়েদের সহ্য ক্ষমতা অনেক, এত জ্বালানোর পরেও কিচ্ছু বলল না। এক পর্যায়ে যখন তৃষ্ণা ঘুমিয়ে গেল, তখন ওর হাত পা ঠিক করে দিয়ে নিজেও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে তৃষ্ণা আগেই উঠল। হাই তুলে পাশে তাকাতেই সুন্দর একটা ছেলেকে শুয়ে থাকতে দেখে ক্রাশ খেলো তৃষ্ণা। এমন সুন্দর একটা ছেলে ওর পাশে শুয়ে আছে, এটা কি স্বপ্ন? হঠাৎ তৃষ্ণার মনে হলো এই ছেলের সাথেই তার বিয়ে হয়েছিল কাল। ভেবেই লজ্জা পেল। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে কিচেনে যেতেই দেখলো শাশুড়ি চা বানাচ্ছে। তৃষ্ণা এগিয়ে যেতেই তিনি বললেন, আরে এত সকালে উঠে এলে যে, আরেকটু ঘুমোতে? না মা, আমি তাড়াতাড়ি উঠি সকালে। জুনায়েদের মা সন্তুষ্টির হাসি হেসে বললেন। জুনায়েদ উঠেছে? না মা। তাদের কথার মাঝে কলিং বেল বেজে উঠল। তৃষ্ণাই গেল দরজা খুলতে। দরজা খুলেই দেখলো সামনে ফারাবি দাঁড়িয়ে। তৃষ্ণা কোনো রকম বিচলিত হলো না, তবে ফারাবি 1000 ভোল্টের শোক খেলো তৃষ্ণাকে দেখে। মা, ও মা। ফারাবি তৃষ্ণাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেল। তারপর মাকে ডাকতে লাগলো। ছোট ছেলের গলার আওয়াজ শুনে রোমানা আক্তার রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাকে দেখে প্রবল উত্তেজিত হয়ে ফারাবি জিজ্ঞেস করলো, মা, এই মেয়েটা এখানে কেন? রোমানা আক্তার ছেলের কথা শুনে কঠিন মুখে বললেন, ও এখানেই থাকবে। কালকে তুই পালিয়ে যাওয়ার পর জুনায়েদের সাথে ওর বিয়ে হয়েছে। কথাটা যেন বিশ্বাস করতে পারছে না ফারাবি। এটা কি হলো? এই খারাপ মেয়েটার বিয়ে নিজের ভাইয়ের সাথে হলো শেষ পর্যন্ত। ইস, কাল যদি ভাইয়াকেও সাথে নিয়ে যেত তাহলে আর এমন কিছু হতো না। আর ভাইয়াও কিভাবে রাজি হলো? রাগে ফারাবির মাথা খারাপ হয়ে গেল। ও গলা ফাটিয়ে চিৎকার করে বলল, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আর কোনো মেয়ে পেলে না, শেষ পর্যন্ত এই মেয়েকে ভাইয়ের সাথে বিয়ে দিতে হলো? ফারাবির চিৎকারে জুনায়েদ আর ফজলুল হকও চলে এলেন। ছোট ছেলেকে দেখেই ফজলুল হক রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি এখানে এসেছো কেন? বেরিয়ে যাও, তোমার জন্য আমাদের মান সম্মান সব ধুলো মিশে গেছে। ফারাবি কাতর গলায় বলল, বাবা, এই মেয়েটা ভালো না, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। তোমরা কেন ওর সাথে ভাইয়ের বিয়ে দিলে? কি করেছো? জুনায়েদ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। ফারাবি কিছু বলবে তার আগেই ওর ফোনে একটা কল এলো, কিন্তু ফোন রিসিভ করার আগেই কল কেটে যায়। তার সাথে সাথেই একটা মেসেজ আসে আননোন আইডি থেকে। মেসেজটা ওপেন করতে ফারাবি দেখলো সেখানে লেখা, সাবধান মিস্টার ফারাবি, নিজের প্রেমিকাকে জীবিত দেখতে চাইলে প্রেগনেন্সির বিষয়ে কিছু যেন মুখ থেকে বের না হয়। এই মেসেজের নিচেই একটা ছবি এসেছে, সেখানে ওর প্রেমিকা রিয়ানার মাথায় বন্দুক তাক করা, আর রিয়ানা ওর ঘরেই ঘুমিয়ে আছে। ছবিটা দেখে ফারাবির আর সহ্য হয় না কিছু বলার। ফোনটা পকেটে রেখে মিনমিন করে গলায় বলল, আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। না দাঁড়া, উত্তর না দিয়ে যেতে পারবি না। জুনায়েদ কঠিন স্বরে বলল। ফারাবি বিব্রত কণ্ঠে বলল, আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব, তাই পালিয়েছিলাম।
তাহলে ওকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলি কেন? আমরা যখন জিজ্ঞেস করেছিলাম তোর কোনো পছন্দ আছে কি না, তখন তো না করলি কেন? রোমানা আক্তার রশিদ গলায় বললেন, তখন রিয়ানার সাথে ঝগড়া হয়েছিল, তাই আগে বলেছিলাম। কাল বিয়েতে যাওয়ার আগে ঝগড়া মিটে গিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না, তাই নিরুপায় হয়ে পালিয়েছিলাম। ফজলুল হক বললেন। তোর এই খামখেয়ালির জন্য কাল কত অপদস্থ হইতে হয়েছে আমাকে জানিস? ফারাবি অনুতপ্ত গলায় বলল, সরি বাবা, আমায় ক্ষমা করে দাও। কিন্তু তুই ওকে খারাপ বললি কেন? জুনায়েদ প্রশ্নবাক্য করল। আরে তোমরা সিরিয়াস হয়ে গেলে কেন? আমি তো মজা করছি ভাবির সাথে। আমি তো ওনার দেবর, আর ওনার সাথে তো আমার দুষ্টুমির সম্পর্ক, তাই না ভাবি? এই বলেই তৃষ্ণার দিকে চেয়ে রইল। তারপরে চোখ মারল। তৃষ্ণার সাথে সাথে দৃষ্টি কঠিন করে ফেলল। এতক্ষণ তো রাগ উঠছিলই, তারপর কত বড় সাহস চোখ মারে। তৃষ্ণা বিড়বিড় করে বলল, বিয়াদব, দাঁড়া, তোকে শায়েস্তা করছি। এই অপমানের শোধ আমি অবশ্যই নেব, অপেক্ষা কর। কোনো মতে পরিস্থিতি সামলে ফারাবি ওর ঘরে চলে এলো। নাম্বারটায় কয়েকবার ডায়াল করে ওর নাম্বার বন্ধ পেল। আর ওই আননোন আইডি ডিজেবল। কি হচ্ছে বুঝতে পারছে না ফারাবি। হঠাৎ রিয়ানার কথা মনে হতেই ফারাবি ওকে কল দিল। প্রথম কলেই ধরল না রিয়ানা, দ্বিতীয়বার বাজতেই ফোন ধরল। ফারাবি চিবিয়ে চিবিয়ে বলল, ফোন ধরতে এতক্ষণ লাগলো কেন? ঘুমাচ্ছিলাম। আমি তো ভাবছি মরে গেছিস। রিয়ানা বিচলিত গলায় বলল, তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, হবে। তোর ঘরে কেউ আছে? না তো, কে থাকবে? ভালো মতো খুঁজে দেখ। রিয়ানার রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলো কেউ নেই। ও ভ্রু কুঁচকে বলল, কেউ তো নেই। আচ্ছা, তুমি কি বারান্দার দরজা খুলে ঘুমাও? রাগ পড়ে যাওয়াই ফারাবি তুই থেকে তুমি বলা শুরু করলো। না তো, দরজা তো সবসময় বন্ধ করেই ঘুমাই। ও আচ্ছা, রাখছি, পরে কথা হবে। রিয়ানাকে কথা না বলতে দিয়ে ফারাবি ফোন কেটে দিল। কিছুই বুঝতে পারছে না সে। প্ল্যানটা পুরো ঘেঁটে হয়ে গেল। এবার কি হবে ফারাবি আর ভাবতে পারলো না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ঘুমাতে হবে তার। কোনো রকম জামা প্যান্ট পাল্টে শুয়ে পড়ল ফারাবি। রিসেপশন বলে জুনায়েদকে ঘরেই থাকতে হলো। বাইরে বের হতে চাইলেও রোমানা আক্তার ধমকে আর বের হতে পারলেন না। একবার পালিয়ে বের হতে চাইলেও তৃষ্ণা গিয়ে শাশুড়ির কানে বলে দিল। তৎক্ষণাৎ রোমানা আক্তার জুনায়েদের সামনে এসে দাঁড়িয়ে ওর বাইরে যাওয়ার ভুন্ডুল করে দিল। জুনায়েদ বাইরে যেতে না পেরে তৃষ্ণার দিকে চোখ কটমট করে তাকালো। আর তৃষ্ণা এমন ভাব ধরলো যেন তার কিছুই যায় আসে না। বিকেলে না চাইতেও জুনায়েদকে তৃষ্ণার সাথে ওদের বাড়িতে যেতে হলো। কাল থেকে কত কিছুর ওর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। 30 বছর বয়সী একটা ছেলেকে তার ইচ্ছের বিরুদ্ধে কত কিছু করানো হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। জুনায়েদ বিড়বিড় করে বলল, সবই কপাল। শ্বশুর বাড়িতে এসে জুনায়েদ আরও বিরক্ত হলো। সব পিচ্ছি পিচ্ছি শালাশালিরা এসে ঘাড়ে পিঠে উঠে চুল টেনে খামচি দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে। জুনায়েদ কিছু বলতে পারছে না, সইতেও পারছে না। একটা বাচ্চা তো কোলে উঠেই হিসু করে দিয়েছে। জুনায়েদ বাচ্চাটাকে এক নজরে কোলে নিয়ে তৃষ্ণাকে খুঁজতে লাগলো, কিন্তু অত এলাকায়ও পেল না। নিরুপায় হয়ে শাশুড়িকে বলল, আন্টি একটু তৃষ্ণাকে ডেকে দেবেন? তৃষ্ণার মা রুকাইয়া বেগম তৃষ্ণাকে পাঠালেন। তৃষ্ণা এসেই ঢং করে বলল, ইস, আপনিও না আমাকে না দেখে থাকতেই পারেন না। জুনায়েদ দাঁত কটমট করে বলল, একটু চুপ থাকতে পারেন না? আর আপনাকে দেখার জন্য আমি ডাকিনি। আমার পাঞ্জাবিতে একটা বাচ্চা হিসু করে দিয়েছে, একটা পাঞ্জাবি বের করে দিন। ও আচ্ছা, দিচ্ছি। এটা বলেই তৃষ্ণা ব্যাগ খুঁজে নীল রঙের একটা পাঞ্জাবি বের করে দিল। তৃষ্ণার শাড়িটাও নীল। জুনায়েদ অবশ্য খেয়াল করেনি। পাঞ্জাবি পরে বাইরে বের হয়ে আসলো, আর ওর পিছনে তৃষ্ণাও এলো। তৃষ্ণাকে দেখে ওর খালাতো বোন ফোড়ন কেটে বলল, কিরে, দুলাভাই ডাকলো কেন রে তৃষা? আরে তোদের দুলাভাইটা না আমাকে চোখে হারায়। একটু না দেখতে পেয়ে অস্থির হয়ে গেছিল। আর আমি নীল শাড়ি পরেছি বলে ওরও নীল পাঞ্জাবি পরতে ইচ্ছে করছিল, তাই আমাকে ডেকে নীল পাঞ্জাবি দিতে বলল। জুনায়েদ হতভম্ব। এতগুলো মিথ্যে একসাথে হজম করতে পারছে না সে। তৃষ্ণা যে এভাবে প্যাঁচে ফেলবে এটা ভাবতে পারেনি জুনায়েদ। এখন তো বড় শালীরা পেয়ে বসেছে, কথায় কথায় খোঁচা দিচ্ছে। বেচারা জুনায়েদ কিছু বলতেও পারছে না। একরকম মজা করার অভ্যাস নেই ওর। সিরিয়াস টাইপের মানুষ সে। এই জায়গায় আবার ফারাবি থাকলে পাল্টা জবাব দিতে পারত। এরা সবাই চুনোপুটি, এরা কেউই পারবে না ওর সাথে। যাই হোক, কি আর করার, কপাল খারাপ হলে
এভাবে শ্বশুরবাড়িতে সারা সন্ধ্যা শালিদের আর বউয়ের কাছে অত্যাচারিত হয়ে কাটালো। রাতে খাবারের পর তৃষ্ণার চাচাতো বোন নিপা ন্যাকা কণ্ঠে জুনায়েদকে বলল, দুলাভাই আজকে আপনি আমাদের সাথে মুভি দেখবেন। জুনায়েদের মোটেও মুভি দেখতে মন চাচ্ছে না, কিন্তু তৃষ্ণাও ছাড়ার পাত্রী নয়। ওরা কত আশা নিয়ে বসে আছে আপনার সাথে দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিটা দেখবে। আপনি না করবেন না প্লিজ। তৃষ্ণার সাথে তাল মিলিয়ে নিপা, পারুল, রিয়াও প্লিজ প্লিজ বলা শুরু করলো। জুনায়েদ নিরুপায়। এমন একটা বউ যার আছে তার আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না। অগত্য এতগুলো মেয়ের মাঝে তাকে বসতে হলো মুভি দেখার জন্য। তারপর তৃষ্ণা ওর গা ঘেঁষে বসেছে। যাই হোক, মুভি শুরু হলো। তবে জুনায়েদের মুভিতে মন নেই। ওর চিন্তা এখন এখান থেকে কোনো রকমে পালাতে পারলেই বাঁচে, কিন্তু এতগুলো মেয়ের মাঝ থেকে ওটা অসম্ভব। তাই চুপচাপ বসে থাকতে থাকতে তন্দ্রা চলে এলো। হঠাৎ তৃষ্ণা কানে কানে বলল, ওরা সবাই ঘুমিয়ে গেছে, এবার ঘরে চলুন। তৃষ্ণা জুনায়েদকে নিয়ে ঘরে এলো। এখন রাত 1টা। জুনায়েদের ঘুমে চোখ ঢুলছে, তাই সে আগেই শুয়ে পড়েছে। ও ঘুমিয়ে যাওয়ার পর তৃষ্ণা জুনায়েদের মুখের উপর হয়ে মৃদু হাসল। লৌহ গলায় বলল, তোমাকে পেতে আমার যে কত কষ্ট করতে হয়েছে তা তুমি জানো না, আর এবার যখন পেয়ে গেছি আর হারাতে দিব না। তারপর কপালের উপরে চুলগুলো সরিয়ে দিয়ে একটা আলতো চুমু খেয়ে ওর পাশেই শুয়ে পড়ল। ঘুম ভাঙার পর জুনায়েদের মনে হলো কেউ ওকে পেঁচিয়ে ধরেছে। মাথাটা ঘোরাতেই তৃষ্ণার ঘুমন্ত মুখ দেখে থমকে গেল। গোলগাল মুখশ্রী, উজ্জ্বল শ্যামাবর্ণের ত্বক, টিকালো নাক, জোড়া ভ্রু আর গালে গাঢ় একটা তিল। অন্যান্য মেয়েদের মতো ওর এত ঠোঁট গোলাপি নয়, তবে সুন্দর। চুলগুলো কোকড়ানো। জুনায়েদের চুলও কোকড়ানো, তার মানে ওদের বাচ্চাদের কোকড়ানো চুল হবে। আচ্ছা, বাচ্চাটা কি ওর মতো শান্ত স্বভাবের হবে, নাকি তৃষ্ণার মতো হবে বজ্জাত? কনফিউশনে পড়ে গেল জুনায়েদ। বিয়ের পরের দিন এত গভীর মনোযোগ দিয়ে তৃষ্ণার মুখখানা দেখছে জুনায়েদ। কে বলবে জেগে থাকলে এই মেয়ে মানুষকে জ্বালিয়ে খায়? এসব ভাবতে ভাবতে হঠাৎ তৃষ্ণার গলা কানে এলো। সে আহ্লাদি গলায় বলল, হয় আমি এত সুন্দর হয়ে গেছি যে আপনি আমার থেকে চোখ সরাতে পারছেন না। এবার জুনায়েদের হুঁশ হলো, আর সাথে সাথেই নিজেকে গাঁটটা মারতে মন চাইল। এখন কি বলে কে জানে। তৃষ্ণা আবারও একই রকম সুরে বলল, বিয়ের পর নাকি মানুষ সুন্দর হয়ে যায়, তাই বোধহয় আমিও সুন্দর হয়ে গেছি। আচ্ছা, বিয়ের পর ছেলেরা সুন্দর হয় না কেন? ছেলেরা সবসময় সুন্দর, সেটা বিয়ের পর হোক আর আগে হোক। এই আসছে আমার রূপবানটা, চেহারার নাই ঢক, নাম রাখছে আব্দুল হক। এটাই বলে তৃষ্ণা উঠে ওয়াশরুমে চলে গেল। আর জুনায়েদ আবারও বিস্মিত হলো, এই মেয়ে কি বলে গেল? এর চেহারা সুন্দর না? তৃষ্ণা বের হতেই দরজায় ডাক পড়ল। জুনায়েদ এগিয়ে যাওয়ার আগেই তৃষ্ণা ওর পথ আগলে দাঁড়িয়ে বলল, আমি দেখছি, আপনি যান, ফ্রেশ হন। জুনায়েদ কিছু না বলে ওয়াশরুমে ঢুকলো, কিন্তু ওয়াশরুম থেকেই তৃষার গলার আওয়াজ পাওয়া গেল। ও গলা ঝাঁকিয়েই বলছে, নিপা তুই যা, আমি তোর দুলাভাই একসাথে গোসলে যাব, আমাদের নাস্তা পরে দিয়ে যাস। জুনায়েদ আবারও হতভম্ব। কি বললো ও এগুলো? ওরা দুজনে একসাথে গোসল করতে যাবে, তাও আবার নিপাকে বলল। জুনায়েদ পণ করলো, আজ আর রুম থেকেই বের হবে না। লজ্জায় মুখ দেখাবে কি করে? এই তৃষ্ণা না কি যে করে। এখন ওর বোনগুলো এসে মজা নেওয়া শুরু করবে। ওয়াশরুম থেকে বের হয়ে জুনায়েদ বলল, কি বললেন আপনি এগুলো? শোনেননি? আমি তো যথেষ্ট জোরেই বললাম। শুনেছি, কিন্তু কেন বললেন? মন চেয়েছে। এবার আসুন গোসল করি। আমি করব না গোসল। না করেন, আমি করে আসি। পরে আপনার চুল ভেজা না দেখলে মানুষ অনেক কথা ওঠাতে পারে, আগেই সতর্ক করলাম। এটা বলেই তৃষ্ণা ওয়াশরুমে চলে গেল। আর জুনায়েদ ধপাস করে খাটে বসে পড়ল। এখন মনে হচ্ছে কালকে ওরও পালিয়ে যাওয়া উচিত ছিল। অগত্য জুনায়েদকেও গোসল করতে হলো। তারপর নাস্তা খেয়ে জুনায়েদ ঘরে বসেছিল, কিন্তু শান্তি নেই। তৃষ্ণার বোনগুলো এসে মজা নেওয়া শুরু করলো। জুনায়েদ মনে মনে বলল, এই যাত্রায় বাঁচতে পারলে বাবা আর শ্বশুরবাড়ির নামও নেব না। দুপুরে খাবারের পর জুনায়েদ আর তৃষ্ণা রওনা হলো বাড়ির পথে। বাড়িতে এসেই দেখে ড্রয়িং রুমে ফারাবি আর ওর বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তৃষ্ণাকে দেখে ওরা কেমন করে যেন চাইলো, কিন্তু তৃষ্ণা সবার দেখে
তীর দৃষ্টি নিক্ষেপ করলো আর মনে মনে বলল, তোদের সবার সাথে পুরনো হিসেব বাকি আছে, সময় আসছে সব হিসেব চুকাবো, রেডি থাকিস। তৃষ্ণার উপরে চলে গেল আর জুনায়েদ ওদের সাথে বসে কিছুক্ষণ কথা বলে একটা প্রয়োজনীয় কলে বাহিরে গেল। সন্ধ্যায় ফারাবি বাসায় ছিল না, বন্ধুদের সাথে বেরিয়েছে। শাশুড়ি নিজের ঘরে সিরিয়াল দেখছে, জুনায়েদ আর শ্বশুর বাইরে। এটাই সুযোগ। তৃষ্ণা ফারাবির ঘরে গেল, নিশ্চুপ। ঘরে একটা মিনি ক্যামেরা আর রেকর্ডার সেট করে দিয়ে চলে আসলো। এবার আসল খেলা শুরু। জুনায়েদের বাসায় এলো রাত 9টায়। ঘরে ঢুকেই দেখলো তৃষ্ণা বই পড়তেছে। জুনায়েদকে দেখে তৃষ্ণা বই বন্ধ করে বলল, আমার ছুটি নেই, কাল থেকে কলেজে যেতে হবে। ছুটি নিয়ে নেবেন? বিয়ে করেছি, হানিমুনে যাব না তা কি হয় নাকি? আচ্ছা, আপনার যেতে ইচ্ছে করলে যান, আমি টিকিট করে দেব। হানিমুনে একা গিয়ে মাছি মারবো নাকি অন্য ব্যাটা নিয়ে যাব? জুনায়েদ তৃষ্ণার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। রাগ হলো যেন। যতই হোক বিয়ে করা বউ তো, একটা তো অধিকার এসেই যায়। আর যাই হোক, বউয়ের মুখে বরের নাম ছাড়া আর অন্য কারো নাম মানায় না। জুনায়েদ গম্ভীর স্বরে বলল, এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে ছুটি ম্যানেজ করে নেব। জুনায়েদের গলার স্বর শুনেই তৃষ্ণা বুঝলো সাহেব রাগ করেছে। তাই সে ওর সামনে দাঁড়িয়ে আচমকা গলা জড়িয়ে ধরে বলল, আহারে, রাগ হয়েছে আমার বরটার? থাক, কান্না করে না, অন্য ব্যাটা নিয়ে নিব না, নিজের ব্যাটাই নিব। রাতের খাবারের পর জুনায়েদ রিসার্চ এর মেলগুলো দেখতে বসেছিল আর তৃষ্ণা শুয়ে পড়েছে, চোখ বন্ধ, হয়তো ঘুমিয়ে পড়েছে। জুনায়েদ শান্তির নিঃশ্বাস ফেললো। আজ ভালো মতো ঘুমানো যাবে, তা না হলে আবারও কোলবালিশ বানিয়ে ফেলতো। মেলগুলো চেক করে জুনায়েদ বিছানায় এলো। তৃষ্ণার পাশে শুতে গিয়ে খেয়াল করলো ওর শাড়ি সরে গিয়ে নাভিসহ পেটের অংশ দেখা যাচ্ছে। মেদহীন মসৃণ পেটটা ভীষণ আকর্ষণীয় লাগছিল। যতই শক্ত পুরুষ হোক না কেন, এমন কিছু দেখলে মনে সুপ্ত বাসনা জাগবেই। সেটাই হলো জুনায়েদের। ও ইচ্ছে করছিল ছুঁয়ে দিতে, কিন্তু ছুলে কি মেয়েটা উঠে পড়বে? উঠে পড়লে মুশকিল, অনেক কৈফিয়ত দিতে হবে। উফ! এদিকে জুনায়েদের এমন অবস্থা দেখে তৃষ্ণা মুখ টিপে হাসছিল। তৃষ্ণা ঘুমায়নি, জুনায়েদের জন্যই অপেক্ষা করছিল চোখ বন্ধ করে। আর যখন চোখ খুলে দেখলো জুনায়েদ বিছানার দিকে আসছে, তখনই শয়তানি করে পেটের দিকে শাড়িটা উপরে উঠিয়ে রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়েছিল। তৃষ্ণার দেখতে চাচ্ছিল তার চোখ শুধু পুরুষটি এবার কি করে। কিন্তু এতক্ষণের কাহিনী দেখে তৃষ্ণার পেট ফেটে হাসি আসছে, কিন্তু ঠোঁট কামড়ে ধরে রেখেছে। তারপর হাসি কন্ট্রোল করে বলল, কি মশাই, দ্বিধা কিসের? আমি তো আপনারই, একটু ছুঁয়ে দিলে ক্ষতি কি? নাকি আপনার সন্ন্যাসী হওয়ার ব্রত নষ্ট হয়ে যাবে? ঠিক এই ভয়টাই পেয়েছিল জুনায়েদ, আর এটাই হলো এখন খোঁচাবে। এই মেয়েটা খোঁচানোগুলো তীরের মতো লাগে। ধুর, এখনই ঘুম থেকে উঠতে হলো। জুনায়েদের আমচুরের মতো মুখটা দেখে এতক্ষণে কন্ট্রোল করা হাসি হেসে ফেললো তৃষ্ণা। ওর হাসি দেখে জুনায়েদের গা জ্বলছে, রাগে ভুলে গেল সব। তড়িৎ গতিতে তৃষ্ণার কোমর ধরে একদম কাছে নিয়ে এলো, এক আঙুল ওর ঠোঁটে ঠেকিয়ে বলল, চুপ, একদম চুপ, কোচা মারা ছাড়া আর কিছু করতে পারেন না? এতক্ষণে হাস্যরত তৃষ্ণা এবার বিস্ময়ে বিমূঢ় হলো। তার নিরামিষ বরটা যে এই কাণ্ড ঘটাবে সেটা তৃষ্ণার মাথাতেই আসেনি। মানুষটা ওর এত কাছে, উত্তেজনা, ওর হৃৎপিণ্ডটা বোধ হয় বেরিয়ে আসবে। মানুষটার প্রথম স্পর্শ কখনো ভুলবে না তৃষ্ণা কিছু বলল না, সে ভাবেই ছিল। কোনো জবাব না পেয়ে জুনায়েদ ছেড়ে দিল তৃষ্ণাকে, তারপর চুপচাপ শুয়ে পড়ল। তৃষ্ণাও বিপরীত পাশে শুয়ে পড়ল। আজকে একদম জ্বালানো না জুনায়েদকে। জুনায়েদ আশ্চর্য, মেয়েটা জ্বালাতন করছে না যে, ওইভাবে ধরাই কষ্ট পেয়েছে? হ্যাঁ, তা না হলে এমন চুপচাপ হয়ে রইল কেন? অপরাধ বোধ হচ্ছে জুনায়েদের মধ্যে। এমন আচরণ করলো কেন তখন? সব সময় সে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তখন হলো না কেন? কালকে সরি বলতে হবে, এই ভেবে ঘুমিয়ে পড়ল জুনায়েদ। তবে তৃষ্ণা ঘুমালো না অনেক রাত পর্যন্ত। রিয়ানা নিজের ঘরে অপেক্ষা করছিল ফারাবির জন্য। এই ফ্ল্যাটে সে একাই থাকে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। বাবা মা দুজনই বিদেশে সেটেল। রিয়ানাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রিয়ানা যায়নি। এই ফ্ল্যাটেই স্বাধীনভাবে জীবনযাপন করে। বাবার কয়েকটা ব্যবসা সামলায়, এতেই হয়ে যায় ওর। তবে ফারাবিকে মন থেকে ভালোবাসে, তাই তার পাশে কাউকে সহ্য করতে পারে না। সেই জন্য ওর বিয়ের কথা শুনে সুইসাইড করতে চেয়েছিল,
কিন্তু যখন শুনল বিয়ে ভেঙে গেছে আর ফারাবি পালিয়েছে তখন শান্তি। বিয়ের দিন পালিয়ে ফারাবি মূলত রিয়ানার বাসায় এসেছিল, এখানেই থেকে পরদিন সকালে ফিরেছিল আর কথা দিয়েছে খুব শীঘ্রই ওকে বিয়ে করবে। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য ফারাবি ওর থেকে দূরে চলে যাচ্ছিল। শেষ মুহূর্তে যে বিয়েটা ভেঙেছে তাতেই শান্তি। হঠাৎ দরজায় বেল বাজল। রিয়ানা দরজা খুলতেই ফারাবি ঘরে ঢুকলো। ফারাবিকে চিন্তিত লাগছে। রিয়ানা থাকতে না পেরে জিজ্ঞেস করলো, কি ভাবছো এত? তেমন কিছু না, কবি দিও তো একটু। বসো, আনছি। রিয়ানা নিজের ঘরের পোশাক পাল্টে পাতলা ফিনফিনে একটা নাইটি পরে হাতে কফি নিয়ে ফারাবির সামনে এলো। ওকে এভাবে দেখেই ফারাবির মাথা নষ্ট। কফিটা রেখে একটানে রিয়ানাকে নিজের কোলে বসালো। এই মেয়েটা এত গাধা কেন ফারাবি ভেবে পায় না। ওকে তো ফারাবি জীবনের বিয়েও করবে না, মেয়েটা বোঝেও না। টাকার জন্য মেয়েটার সাথে সম্পর্ক করেছিল ফারাবি। পরে যখন টাকার প্রয়োজন শেষ তখন চলে যেতে চাইলে রিয়ানাই ওকে আটকে রাখতে চায়। ফারাবিও সুযোগ বুঝে ওর অতি মূল্যবান জিনিসটা চেয়ে বসে। ভালোবাসা হারানোর ভয়ে রিয়ানাও তা দিয়ে দেয়। এরপর থেকে যে ওরা কত রাত একসাথে কাটিয়েছে তার হিসেব নেই। সেই অগণিত রাতের সাথে আজকের রাতটিও যুক্ত হলো। আজ বৃষ্টির দিন, সকাল থেকেই বিস্তৃত গগনে বাদলের ঘন ঘটা। কিন্তু বৃষ্টি হলেই বা কি, আজ থেকেই কলেজে ক্লাস নিতে যেতে হবে জুনায়েদের। তাই তাড়াতাড়ি নাস্তা করে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার পরই তৃষ্ণার মনে হলো যাবার সময় ছাতা নেয়নি। এক দৌড়ে ঘরে গিয়ে ছাতা নিতে গেল, কিন্তু ছাতা নিয়ে আসার সময় দেখলো মহাশয় ওয়ালেটও নিয়ে যায়নি। ওই দুটা নিয়ে তাড়াতাড়ি নিচে নামলো তৃষ্ণা। কিন্তু ততক্ষণে জুনায়েদ রিকশায় উঠে পড়েছে। তৃষ্ণা বের হতেই রিকশা ছেড়ে দিয়েছে। তৃষ্ণাও একটা রিকশা নিয়ে জুনায়েদকে ফলো করতে লাগলো। কলেজের সামনে এসে যখন রিকশা থেকে নেমে ভাড়া দিতে যাবে তখন পাঞ্জাবির পকেটে হাত দিয়েই খেয়াল হলো যে ওয়ালেট নিতে ভুলে গিয়েছে। এখন কি করবে? এমন বিব্রতিকর সিচুয়েশন থেকে উদ্ধার করলো তৃষ্ণা। সেই রিকশাওয়ালাকে টাকা দিল। জুনায়েদ কিছুটা আশ্চর্য হলো ওকে দেখে। তৎক্ষণাৎ বলল, আপনি এখানে? ওয়ালেট আর ছাতা দিতে এলাম, নিন ধরুন। বৃষ্টিতে ভিজবেন না, আপনার সাইনোসাইটিসের সমস্যা বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার সাইনাসের সমস্যা আপনি জানেন কি করে? তৃষ্ণা আমতা আমতা করে বলল, কে কে বলবে? আর আপনার মা বলেছে। ও আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এবার আসি। তাড়াতাড়ি আসবেন বাসায়, আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তৃষ্ণাকে বিদায় দিয়ে জুনায়েদ কলেজে ঢুকতে যাবে তার আগেই দুটো মেয়ে এসে ন্যাকা গলায় বলল, স্যার আপনি 2 দিন আসেননি বলে আমরা আপনাকে অনেক মিস করেছি। নবনীত কেঁদেছেও। জুনায়েদ শান্ত স্বরে বলল, আজ তো এসে গেলাম, ক্লাসে দেখা হবে। জুনায়েদের কথা শুনে মেয়ে দুটো হেসে গদগদ হয়ে গেল। এদিকে তৃষ্ণা তো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পারলে মেয়ে দুটোকে ভস্ম করে দিত। আর জুনায়েদ ভিতরে যাচ্ছে না কেন? এতক্ষণ ধরে কিসের কথা? তৃষ্ণা আবারও জুনায়েদের কাছে এসে কঠোর গলায় বলল, আপনি ভেতরে যাচ্ছেন না কেন? হ্যাঁ, এখনই খাবো। তাড়াতাড়ি যান। জুনায়েদ ধমক খেয়ে ভিতরে চলে গেল। ও যাওয়ার পর তৃষ্ণা মেয়ে দুটোর দিকে চেয়ে একটা মিচকা হাসি দিয়ে বলল, শোনো মামুনিরা, যতই কান্নাকাটি করো লাভ নেই। এই ব্যাটা আমার, সব সময় দূরে থাকবা, বাপের নজরে দেখবা। এখন যাও ক্লাসে। এটা বলেই তৃষ্ণা রিকশায় উঠে চলে গেল। আর মেয়ে দুটো বিস্মিত অবস্থায় সেখানেই দাঁড়িয়ে রইল। জুনায়েদ বাসায় ফিরল দুপুরে। বাসায় শুধু তৃষ্ণাই ছিল। রুমানা আক্তার, ফজলুল হক আর ফারাবি একটু আগেই একটা বিয়ের দাওয়াতে গেছে। জুনায়েদ অবশ্য এসব দাওয়াত এড়িয়ে চলে, তাইও যায়নি। আরও যায়নি বলে তৃষ্ণাও যায়নি। মেঘলা দিন বলেই ঘরে খিচুড়ি আর ইলিশ ভুনা করলো জুনায়েদ। আসলে একসাথে খাবে তাই। আগেই পরিপাটি হয়ে বসে রইল তৃষ্ণা। জুনায়েদ আসতেই দরজা খুলে মিষ্টি হেসে বলল, ঘরে যান, ফ্রেশ হয়ে আসুন। জুনায়েদ অবাক হলো। হে মেয়ে এত সুন্দর করেও কথা বলতে পারে, অবিশ্বাস্য। জুনায়েদ ফ্রেশ হয়ে আসতেই তৃষ্ণা বলল, আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভুনা করেছি আপনার জন্য। আপনি দাওয়াতে যাননি কেন? তৃষ্ণার ইচ্ছে করছে নিজের মাথায় নিজে ঝাড়ু দিয়ে বাড়ি দিতে। অন্য কোনো বর হলে খুশি হয়ে চুমা দিত। আর এই নিরামিষের বাচ্চা বলে দাওয়াতে যায়নি কেন? তৃষ্ণা মনে মনে পণ করলো এই নিরামিষকে সে আমিষ করে তুলবেই। জুনায়েদের কথার জবাবে তৃষ্ণা চিবিয়ে চিবিয়ে বলল, ইচ্ছে হয়েছে তাই যাইনি।
এই যা, আবার কি হলো? কখনো মেঘ তো কখনো রোদ্দুর, সামান্য একটা কথার আবহাওয়ায় এত পরিবর্তন। জুনায়েদ কিছু না বলে খাওয়া শুরু করলো, কিন্তু লক্ষ্য করলো তৃষ্ণা খাচ্ছে না। কৌতূহলী হয়ে জুনায়েদ জিজ্ঞাসা করলো, আপনি খাবেন না? এখন না, পরে। কেন? হাত কেটে গেছে আমার, জ্বলছে। ও আচ্ছা, তাহলে চামচ দিয়ে খান। একে তো রাগ মাথায় চড়েছিল, এখন মনে চাচ্ছে বিস্ফোরণ হবে, এবং হলোও তাই। তৃষ্ণা রেগে লাল হয়ে বলল, লাগবে না আমার খাওয়া, আপনার হাত কেটে ফেলে দিব আমি। যে হাত বউকে খাইয়ে দিতে পারে না, সে হাত দিয়ে কি করবেন? এটা বলেই রাগে ফসতে ফসতে তৃষ্ণা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। এদিকে জুনায়েদ আবারও বেয়াক্কেল হয়ে গেল। এখন নিজেকে সব থেকে বড় গাধা মনে হচ্ছে। এখন বউয়ের রাগ ভাঙানো যায় কিভাবে? কি করলে বউয়ের রাগ ভাঙবে? রাগ না ভাঙালে কি করতে হবে? বউয়ের রাগ ভাঙানো 10টা উপায়। খাওয়া দাওয়া বাদ দিয়ে জুনায়েদ বউয়ের রাগ ভাঙানোর উপায় সাজ করছিল, কিন্তু একটা উপায়ও মন মতো হয়নি। এবার কি করবে? কি বলবে? কি বললে রাগ ভাঙবে? জুনায়েদ কিছুই ভেবে পারল না। খেতেও মন চাইল না আর। খাবার দাবার সব ঢেকে রেখে রুমের সামনে এসে দেখলো দরজা বন্ধ। কয়েকবার নক করার পরেও খুলল না তৃষ্ণা, তাই আর নক না করে পাশের ঘরে গিয়ে বসলো। এদিকে তৃষ্ণা বিষণ্ণ মন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছে। জুনায়েদকে সে পছন্দ করে অনেক আগে থেকে, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। সব সময় একতরফাই ভালোবেসে গেছে। তৃষ্ণা জানে জুনায়েদ স্বল্পভাষী, রাশভারী আর গুরুগম্ভীর একটা মানুষ। তবুও কেন জানি এই মানুষটা ছাড়া আর কখনো কারো উপর মন আসেনি। সব সময় মানুষটার কথাই ভেবে গেছে, কিন্তু বিয়ের পর ওর এসব নিরামিষ ভাব তৃষ্ণাকে পীড়া দিচ্ছে। সব স্ত্রী চায় তার স্বামী, তার প্রিয় মানুষটি যেন সবার চেয়ে বেশি গুরুত্ব তাকেই দেয়। কিন্তু এখন যখন স্ত্রী হয়েও তৃষ্ণা জুনায়েদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারছে না, তখন খারাপ লাগার পারদটা যেন ক্রমেই বেড়ে উঠেছে। রুমে বসে থাকতে বিরক্ত লাগছে, চাই জুনায়েদ বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ নিজের ঘরের বারান্দায় চোখ পড়তেই দেখলো তৃষ্ণা খোলা চুলে বিষণ্ণ মনে দিগন্তে চেয়ে রয়েছে। কেন যেন ওর অমন নিস্তব্ধতা ভালো লাগছিল না জুনায়েদের। এর জন্যই তো মেয়েটার মন খারাপ। স্বামী হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারে না সে, তবে এবার থেকে চেষ্টা করবে ভালো স্বামী হয়ে ওঠার। জুনায়েদ অনুতপ্ত গলায় তৃষ্ণার উদ্দেশ্যে বলে উঠল, আই এম সরি তৃষ্ণা, আমি ভীষণ খারাপ স্বামী হিসেবে একটা দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না, কিন্তু আপনি যদি আমাকে একটু বোঝেন তাহলে আমি বোধহয় পারবো। জুনায়েদের কথায় তৃষ্ণা ওর দিকে চেয়ে রইল, তবে কিছু বলল না। জুনায়েদ মিনতি কণ্ঠে আবার বলল, তৃষ্ণা খাবেন চলুন। না, আমি খাবো না। আমিও কিন্তু খাইনি। আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। গম্ভীর মুখে বলল তৃষ্ণা। আমিও পরে খাবো তাহলে। আচ্ছা ঠিক আছে, আসছি। তৃষ্ণা হাল ছেড়ে দিয়ে বলল। তারপর দুজনেই খাবার টেবিলে বসলো চুপচাপ। তৃষ্ণা খাবার বেড়ে প্লেটে চামচ নিল, তা দেখে জুনায়েদ ওর প্লেট থেকে চামচটা সরিয়ে ফেললো। একটু হেসে বলল, আমি খাইয়ে দিব। লাগবে না, আমি চামচ দিয়ে খাবো। তৃষ্ণা জেদি গলায় বলল। জুনায়েদ হালকা হেসে বলল, তৃষ্ণা, আপনি রাগ করলে যে বাচ্চাদের মতো করেন সেটা কি আপনি জানেন? তৃষ্ণা আরও একটু জেদি গলায় বলল, মোটেও না। মোটেও না? হ্যাঁ, এই যে বাচ্চাদের মতো জিদ ধরছেন, চামচ দিয়ে খাবেন বলে বাচ্চারাও এমন করে। এবার তৃষ্ণা কটমট করে জুনায়েদের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। জুনায়েদের প্রথম তৃষ্ণার মুখে খাবার দিল, তারপর নিজের। এভাবে দ্বিতীয়বার মুখে লোকমা পুড়ে দিতেই তৃষ্ণা কামড় খেলো হাতে। জুনায়েদ চোখ বড় বড় করে বলল, এটা কি হলো? আমাকে বাচ্চা বলার শাস্তি। তাহলে কি বলবো? আপনার বাচ্চার আম্মু। কথাটা বলেই তৃষ্ণা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললো। তবুও তৃষ্ণার লজ্জারাঙা হাসি জুনায়েদের চোখে আড়াল হলো না। তৃষ্ণার হাসি দেখে জুনায়েদ নিজেও হাসলো সন্তর্পণে। তারপর দুষ্টুমি করে বলল, আমার বাচ্চার আম্মু এদিকে তাকান। তৃষ্ণা নিপাট ভালো মানুষের মতো মুখ করে জুনায়েদের হাতে খাবার শেষ করলো, পাশাপাশি জুনায়েদের নিজের খাবারও শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে জুনায়েদ ঘরে গিয়ে নিজের বই খুলে বসলো, আর তৃষ্ণা ছাদে চলে গেল। রিয়ানার বাসায় গুপ্ত মিটিং বসেছে ফারাবিদের। রিয়ানা আপাতত বাসায় নেই, অফিসে গেছে। দুপুরে দাওয়াতের পরেই ফারাবি আর ওর বন্ধুরা রিয়ানার ফ্ল্যাটে চলে এসেছে। ফারাবির বাবা মা এখনও সেখানেই আছে, তারা কালকে ফিরবে। মিটিংয়ে সদস্য 5 জন, ফারাবি, মিশাল, রৌনক, নিহান আর ফয়সাল। ওদের আলোচনার মূল কেন্দ্র হলো তৃষ্ণা। নিহান বিরক্ত গলায় ফারাবিকে বলল,
একটা ফালতু মেসেজের জন্য তুই প্ল্যানটা খেটে দিলি। সেদিন ওই মেসেজটা পাত্তা না দিয়ে যদি তুই তৃষ্ণাকে বিয়ে করে নিতি, তাহলে এখন আর নতুন করে প্ল্যান করতে বসতে হতো না। পাগল নাকি তুই? যাই হোক, প্রেগনেন্ট মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ও প্রেগনেন্ট হলো তোর কি? ওর সাথে তো তুই আর সংসার করবি না, ওকে মেরেই ফেলবো। তো প্রেগনেন্ট হলে সমস্যা কি? এমনি মেরে ফেলবো নাকি ওরে? বিয়ে করব এমনি ছেড়ে দেওয়ার জন্য না, শুয়ে। আমার যতগুলো গপ ছিল সবগুলোর সাথে শুয়েছি, তো ওর ছাড়ার প্রশ্নই আসে না। বিয়ে না হোক, বিয়ে ছাড়াই ওর সাথে শুভ। ফারাবি বিকৃত হেসে বলল, সাথে ওর বন্ধুরাও তাল মেলালো। অনেকক্ষণ পড়ার পর জুনায়েদের একঘেয়েমি লাগছিল। বই বন্ধ করে রুম থেকে বের হয়ে খুঁজতে লাগলো, কোথাও নেই। জুনায়েদ ভাবলো হয়তো ছাদে গেছে, তার ধারণাই সত্যি হলো। তৃষ্ণা দোলনায় বসে আছে। আপনি এখানে? আমি আপনাকে নিচে খুঁজছিলাম, পাইনি। তৃষ্ণা আলতো হেসে বলল, খুলেছিলেন কেন? ওই তো পড়তে ভালো লাগছিল না, ভাবলাম ঘুরে আসি একটু। আপনি বের হবেন আমার সাথে? তৃষ্ণা একটু ভেবেই বলল, 10 মিনিট সময় দিন, আমি শাড়িটা পাল্টে আসছি। জুনায়েদ মৃদু হেসে বলল, আচ্ছা, আমি অপেক্ষা করছি। তৃষ্ণার অদ্ভুত ভালো লাগা কাজ করছে। বিয়ের পর প্রথম ভালোবাসার মানুষের সাথে বের হবে। বেছে বেছে জুনায়েদের পাঞ্জাবির সাথে মিলিয়ে সুন্দর একটা শাড়ি পরলো তৃষ্ণা। মাথায় একই রঙের হিজাব পরে তৈরি হয়ে বেরিয়ে এলো। জুনায়েদ ওকে দেখে মুচকি হেসে জানান দিল সুন্দর লাগছে। বিনিময়ে তৃষ্ণাও হাসলো। নতুন একটা প্ল্যান করে ফারাবির বন্ধুরা বেরিয়ে পড়ল রিয়ানা আসার আগেই। ফারাবিদের এসব মিটিংয়ের ব্যাপারে রিয়ানা জানে না, ওরা জানতেও চায় না। ওর বন্ধুরা যাওয়ার পর রিয়ানা আসলো। ফারাবিকে দেখে খুশি হয়ে বলল, তুমি কখন এলে? এই তো একটু আগেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইস, আমাকে একটু ফোন করতে পারতে। আরে সমস্যা নাই, তোমার জন্য এটুকু তো অপেক্ষা করতেই পারি। রিয়ানা ফারাবির কথা শুনে ওর গালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আর একটু অপেক্ষা করো, চেঞ্জ করে আসছি। আচ্ছা। রিয়ানা চলে গেল। ও যাওয়ার পর ফারাবি জুনায়েদকে কল দিল। জুনায়েদ ফোন রিসিভ করতেই ফারাবি বলল, হেই ব্রো, কোথায় তুমি? বাইরে আসলাম একটু। তুই কোথায়? আমি দাওয়াত খেয়ে একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। ও আচ্ছা, আসবি কোথায়? হ্যাঁ, রাতে আসবো। আচ্ছা। আচ্ছা, বাই ব্রো। কলটা কেটে ফারাবি উঠে দাঁড়ালো। তখনই রিয়ানা এলো। ফারাবিকে দেখেই বলল, ডার্লিং, একটা জরুরি কাজ পড়ে গেল, থাকতে পারলাম না, তবে কাল আসবো, ওকে? রিয়ানা মলিন স্বরে বলল, ওকে। ফারাবি ওকে একটা হালকা একটু জড়িয়ে ধরে বেরিয়ে গেল। এখনই বাসায় যেতে হবে। জুনায়েদ ভাই বাসায় নেই মানে তৃষ্ণা বাসায় একা। এখনই সুযোগ। আজকেও ফারাবির অন্য রূপ দেখবে। ফারাবি তড়িঘড়ি করে বাসায় এসেই জুনায়েদের ঘরের সামনে চলে গেল। দরজার পর্দা দেওয়া থাকায় ঘরের ভিতর দেখা গেল না। ফারাবি প্রচণ্ড উত্তেজনা নিয়ে ঘরে ঢুকে দেখল কেউ নেই। ওর কপালে ভাঁজ পড়ল। বারান্দায় ওয়াশরুম চেক করেও কোথাও পেল না। চিন্তিত মুখে ফারাবি সারা বাড়ি খুঁজেও কাউকে পেল না। মেয়েটা গেল কোথায়? ভাইয়ার সাথে বের হয়নি তো? তাছাড়া আর যাবে কোথায়? কথাটা ভেবেই ফারাবি আফসোসের স্বরে বলল, শিট। তারপর নিজের ঘরে এসে বিছানায় ধপ করে বসে পড়ল আর মনে মনে বলল, এবার বেঁচে গেলি, কিন্তু নেক্সট টাইম বাঁচবি না। তুই জানিসও না কত বড় বিপদ আছে তোর ওপর। ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় ফিরছিল জুনায়েদ আর তৃষ্ণা। পথেই ফুলের পরশা সাজিয়ে বসেছে এক দোকানি। বেলি ফুল, গোলাপ, রজনীগন্ধা সহ আরও অনেক ফুল। তৃষ্ণা যদিও জুনায়েদকে বলেনি ফুল আনার কথা, তবু জুনায়েদ তৃষ্ণার দৃষ্টি অনুসরণ করে ওকে একগুচ্ছ গোলাপ আর কয়েকটা গাছরা কিনে দিল। তৃষ্ণা ভীষণ খুশি হলো, যদিও বলল না, তবুও জুনায়েদ ওর উচ্ছ্বাসিত মুখখানা দেখে বুঝে নিল। ওরা বাড়ি ফিরতেই ফারাবির সাথে দেখা হলো। ও বের হচ্ছিল, ওকে দেখে জুনায়েদ বলল, তুই না রাতে আসবি বললি? ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ও আচ্ছা, তাহলে এখন আবার কোথায় যাচ্ছিস? একটা ফ্রেন্ড ডেকেছিল, ওর সাথে দেখা করে চলে আসবো। আচ্ছা, আয়। ফারাবি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিল। তবে তৃষ্ণা ওর একটা কথাও বিশ্বাস করলো না। আর যাই হোক, ও কোনো উদ্দেশ্য নিয়েই বাসায় এসেছিল, এতটুকু নিশ্চিত। ক্যামেরায় ফুটেজগুলো চেক করতে হবে। ফারাবি চলে যাওয়ার পর জুনায়েদ বলল, কফি খাবেন? আরে আমিও আপনাকে এটাই জিজ্ঞেস করতাম। যাক, তাহলে তো ভালোই হলো। আপনি ঘরে যান, আমি নিয়ে আসছি। না, আপনি গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। জুনায়েদের অনুরোধের সুরে বলল, আমি বানাই প্লিজ, তুমি অত খারাপ বানাইও না, আপনার ভালো লাগবে। তৃষ্ণা মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি ঘরে যাচ্ছি। জুনায়েদও হালকা হেসে বলল, আচ্ছা। তৃষ্ণা ঘরে গিয়ে নিজের ট্যাবটা ওপেন করলো।
আগে নিজেদের ঘরের ক্যামেরাগুলো চেক করতে শুরু করলো। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল ফারাবি এই ঘরে এসে এবং কাকে যেন খুঁজছে। কাকে? আমাকে নয় তো? হঠাৎ এই প্রশ্নটা মাথায় আসতেই তৃষ্ণার টনক নড়ল। মনে পড়ে গেল বিকেলে জুনায়েদের সাথে হাঁটার সময় ফারাবির কল এসেছিল আর জুনায়েদ বলেছিল ও বেরিয়েছে, কিন্তু তৃষ্ণা যে ওর সাথে বেরিয়েছিল এটা বলেনি। তার মানে কি ওকে একা পেয়ে কিছু করার কথা ভেবেছিল ফারাবি? বাসায় এসেছিল এই জন্য? এখানে কোনো প্রশ্ন থাকে না। উদ্দেশ্যটা আরও পরিষ্কার হলো সারা বাড়ির হিডেন ক্যামেরাগুলো চেক করে। এই বাড়িতে কতগুলো ক্যামেরা আছে এবং কোথায় কোথায় আছে এটা ও ছাড়া কেউ জানে না। তৃষ্ণা ট্যাপটা রাখতেই জুনায়েদ কফি নিয়ে হাজির। হাসি মুখে তৃষ্ণার দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে বলুন কেমন হয়েছে। তৃষ্ণা কফির মগে একটা চুমুক দিয়ে হঠাৎ মুখটা গম্ভীর করে ফেলল। ওর মুখের এমন আবহাওয়ার পরিবর্তন দেখে জুনায়েদের ভিতরে ভিতরে ঘাবড়ে গেল। নিজের মগে চুমুক দিয়ে দেখলো ঠিক আছে কি না। সব তো ঠিক আছে, তাহলে ওর মুখের অবস্থা এমন কেন? জুনায়েদের বিচলিত মুখ দেখে তৃষ্ণার সামলাতে পারলো না, হেসে ফেলল। জুনায়েদ কনফিউজ। এই মেয়ে একটা রহস্য, ওকে কখনোই বোঝা যায় না, কখন কি হয় কিছু বলা যায় না, একদম ভূমিকম্পের মতো। তৃষ্ণা হাসতে হাসতে বলল, ভয় পাওয়ার কিছুই হয়নি। কফি সত্যিই অনেক ভালো হয়েছে, তবে আমার থেকে ভালো হয়নি। আচ্ছা তাহলে আজকে রাতে আপনি বানিয়ে দিলেন। শুধু কফি কেন, আপনার জন্য জান হাজির। তৃষ্ণা বিড়বিড়িয়ে বলল কথাটা, তাই জুনায়েদ বুঝলো না। প্রশ্নোত্তক স্বরে বলল, কিছু বললেন? ও হ্যাঁ, না বললাম যে অবশ্যই বানিয়ে দিব। জুনায়েদ সুন্দর একটা হাসি দিয়ে স্টাডি রুমে চলে গেল। জুনায়েদ যাওয়ার পর তৃষ্ণা কাউকে মেসেজ করে বলল, ফারাবির দিকে নজর রাখো, সব ইনফরমেশন চাই আমার। মেসেজটা দিয়ে তৃষ্ণা বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকারে ওর দূরদর্শী দৃষ্টি কারো নজরে আসছে না, তবে কেউ ওর চোখে তাকালে বুঝতো কত ভয়ানক প্রতিশোধের আগুন জ্বলছে ওই চোখে। 3 দিন পর অনেক কষ্টে জুনায়েদ ছুটি পেল 7 দিনের। তৃষ্ণা বেশ খুশি হলো, প্ল্যান করলো কুয়াকাটা যাবে। তাই সন্ধ্যার সময় জুনায়েদকে নিয়ে শপিংয়ে বের হলো। জুনায়েদ এভাবে কখনো কারোর সাথে শপিং করেনি, তবে বন্ধুদের কাছে শুনতো মেয়েদের সাথে শপিং করা নাকি অনেক ঝামেলার। ওরা 100টা দোকান দেখে, কিন্তু তৃষ্ণার সাথে শপিং করতে এসে জুনায়েদের আর এমন ধারণা পাল্টে গেল। খুব চটপটে মেয়েটা, অনেক অল্প সময়ে শপিং শেষ করে ফেলেছে। শপিং শেষে ওরা একটা রেস্টুরেন্টে গেল। আজকে রাতের খাবার বাইরেই খাবে দুজনে। খেয়ে আসতে আসতে রাত 11টা বেজে গেল। এসেই প্যাকিংয়ে লেগে পড়ল তৃষ্ণা, সাথে জুনায়েদের সাহায্য করছিল। এক পর্যায়ে জুনায়েদ নিজের বইগুলো ব্যাগে রাখতে নিলে তৃষ্ণা তেতে উঠে বলল, আমি সতীনকে সাথে নিয়ে হানিমুনে যাব না। মানে? জুনায়েদ বুঝে উঠতেই পারল না। এই বই নিয়ে যাবেন না, সারা দিন কলেজে থাকেন আর এসেও বইয়ে মুখ গুজে থাকেন। আমি সময়ই পাই না, তাই এখন এগুলো নেবেন না। তাহলে কি করব? বই ছাড়া তো বোরিং লাগবে। মানুষের বউ ছাড়া বোরিং লাগে, আর আপনার বই ছাড়া। এত সুন্দর বউ রেখে আপনি বইতে পড়ে আছেন, ছি। জুনায়েদ লজ্জা পেয়ে তৃষ্ণার সামনে থেকে চলে গেল। আর এদিকে তৃষ্ণা হাসতে হাসতেই বসে পড়ল। ফারাবি আর ওর বন্ধুরা রিয়ানার ফ্ল্যাটে বসে প্ল্যান করছিল। রিয়ানা ঘুমে আছে নিজের ঘরে, যদিও ফারাবি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে ওকে। ওদের প্ল্যান হলো কাল যখন জুনায়েদ আর তৃষ্ণা বের হবে কুয়াকাটা যাওয়ার জন্য, তখনই মাঝপথে গাড়ি থামিয়ে জুনায়েদকে অজ্ঞান করে তৃষ্ণাকে উঠিয়ে নিতে হবে। তারপর যখন সবাই খোঁজাখুঁজি করবে তখন ফারাবি একটা মিথ্যা চিঠি আর প্রেগনেন্সি রিপোর্ট তৃষ্ণার নামে বাসায় পাঠাবে, যেন সবাই বোঝে তৃষ্ণা পালিয়েছে ওর প্রেমিকের সাথে। তো এসব দেখার পর মা বাবা আর ভাই ভুলেও মিসিং ফাইল করবে না, এতে ওদের মান সম্মান যাবে আর ফারাবিও এই ফাঁকে বেঁচে যাবে। কি সিডিল প্ল্যান শেষে সবাই চলে গেল। ফারাবিও উঠে রিয়ানার রুমে আসতেই দেখলো রিয়ানা ঘুম থেকে উঠে বসে আছে। ওর দিকে চেয়ে আক্রমণাত্মক কণ্ঠে বলল, এসব কি শুরু করেছো ফারাবি? ফারাবি নির্লিপ্ত গলায় বলল, তুমি এসবে এসো না। এগুলো ভালো না, উনি তোমার ভাবি হয়, এমন কেন করছো? ফারাবি তার ছেলের হাসি দিয়ে বলল, কেউ তোমার কিছু হয় না, সব শেষ করে দেবো আমি। আমি সব বলে দেব সবাইকে। রিয়ানা প্রতিবাদ করেই বলল। ফারাবি উচ্চস্বরে হেসে বলল। এই বলে রিয়ানার দিকে এগিয়ে আসতে লাগলো। ফারাবি রিয়ানার একদম সামনে এসে কুৎসিত একটা হাসি দিয়ে বলল, ভয় পেও না বেবি, ভয় পেও না, কিচ্ছু করবো না তোমাকে। রিয়ানা ফারাবির এমন রূপ দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে, বুঝতে পারছে না কি করবে। ফারাবি রিয়ানার ভীত মুখটা দেখে আনন্দ পেল ভীষণ। গলা খাদে নামিয়েই বলল, হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি দিলাম মাত্র, একটু চেক করো তো।
রিয়ানা কাঁপা কাঁপা হাতে ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে গেল। রিয়ানার কিছু নগ্ন ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা। ছবিগুলো দেখে রিয়ানা ফারাবির দিকে বিস্ফোরিত নয়নে চেয়ে রইল। ফারাবি আবারও একটা কুটিল হাসি দিয়ে বলল, আমাকে ফাঁসানো দুঃসাধ্য, আমাকে ফাঁসাতে পারবে এমন কারো জন্ম হয়নি এখনো। কথাটা বলেই ফারাবি ফোনটা ঘোরাতে ঘোরাতে বেরিয়ে পড়ল। ফারাবি যাওয়ার পর রিয়ানা কান্নায় ভেঙে পড়ল। এতদিন পর আজ বুঝতে পারলো যে সে ভুল মানুষকে ভালোবেসেছে। এই মানুষটা কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। রিয়ানা এখন কি করবে, কিছু করার নেই। হাত বাঁধা অদৃশ্য শিকল দিয়ে এখন ও ফারাবির হাতের পুতুল হয়ে গেল। ও যেভাবে নাচাবে সেভাবেই নাচতে হবে। আজানের শব্দেই তৃষ্ণার ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখলো তার সুদর্শন স্বামীটি হালকা নড়ে চড়ে উঠেছে। তৃষ্ণা মৃদু হেসে জুনায়েদের চুলে হাত বুলিয়ে দিয়ে কানে কানে বলল, উঠুন আমার সুদর্শন স্বামী, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, এরপর আমাদের বেরো হতে হবে। আজানের শব্দে ঘুমটা হালকা হয়ে গিয়েছিল জুনায়েদের, তাই তৃষ্ণার মধুর কণ্ঠে বলা কথাগুলো শুনতে পেয়েছিল। মেয়েটাকে যত চিনছে জানছে ততই মুগ্ধ হচ্ছে জুনায়েদ। ভালোবাসা, প্রেম এসবের প্রতি দূর থেকে একটা তৃষ্ণা কাজ করত, তাই কখনো ওসবে আগ্রহ জাগেনি। আর বলা বাহুল্য এই কিছুদিনের মেয়েটা তার মন মস্তিষ্কে ঘেরে বসেছে। সারাদিন এমনকি পড়তে বসলে ওর কথাই ভাবে জুনায়েদ। কলেজের প্রত্যেকটা ক্লাস শেষে একটা করে মেসেজ আসে মেয়েটার। যেদিন দেরি হয় সেদিন অস্থির লাগে। নিজের এমন পরিবর্তনে জুনায়েদ হতভাগ। না চাইতেও মেয়েটা তাকে পরিবর্তন করেই ফেলেছে। জুনায়েদের কোনো সাড়া না পেয়ে তৃষ্ণা আটক করে ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে উঠে পড়ল। এটা সে প্রতিদিনই করে। জুনায়েদ ঘুমন্ত অবস্থায় থাকলেই, কিন্তু আজ যখন করলো তখন জুনায়েদ সম্পূর্ণ জাগ্রত, কিন্তু তৃষ্ণা জানল না। তৃষ্ণা ওয়াশরুমে যাওয়ার পর জুনায়েদ উঠে পড়ল আর বিস্মিত হয়ে নিজের কপালে হাত রাখল যেখানে তৃষ্ণা চুমু খেয়েছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এমন অনুভূতির সাথে কখনো পরিচিত হয়নি জুনায়েদ। তৃষ্ণা ওয়াশরুম থেকে বেরিয়ে জুনায়েদকে বসে থাকতে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, অজু করে আসুন, একসাথে নামাজ পড়বো। জুনায়েদও প্রতি উত্তরে হাসি দিয়ে অজু করতে চলে গেল। অজু করে এসে দুজনে একসাথে নামাজ পড়ল। নামাজ শেষে তৃষ্ণা বলল, তাড়াতাড়ি তৈরি হতে হবে, আমাদের বেরিয়ে যাবো একটু পরেই। জুনায়েদ ঘাড় নাড়ালো। তৃষ্ণা আর জুনায়েদ তৈরি হয়ে যখন নিচে নামলো তখন ভোর 6:30। রোমানা আক্তার আর ফজলুল হককে দেখে তৃষ্ণা আর জুনায়েদ দুজনই বেরিয়ে পড়ল। 8টার ফ্লাইট। ফজলুল হকের গাড়ি করে ওরা এখন এয়ারপোর্টে যাবে। ড্রাইভার সামনে বসলো, সাথে জুনায়েদ আর তৃষ্ণা পাশাপাশি বসলো। তৃষ্ণা গাড়ির বাইরে চোখ রেখে অনুভব করতে পারছে জুনায়েদ এখন ওর দিকেই তাকিয়ে আছে। তৃষ্ণার হাসি পায়। এই কাঠখোড়া স্বল্পভাষী ছেলেটা নিজের অজান্তেই পরিবর্তন হচ্ছে একটু একটু করে। আজকাল লুকিয়ে চুরিয়ে দেখা গায়ে হাত রাখলেও সরায় না। তৃষ্ণা যে পাঞ্জাবি পছন্দ করে দেয় সেটাই পরে। স্টাডি রুম থেকে তাড়াতাড়ি ফেরে। সবই লক্ষ্য করছে তৃষ্ণা। এই এক সপ্তাহে আরও পরিবর্তন হয়েছে ছেলেটা। জুনায়েদের মন আনচান করছে কথা বলার জন্য মেয়েটার সাথে। আজ একটা কথাও বলছে না মেয়েটা। এমনিতে তো সারাদিন খোঁচা মারে, আজ কি হলো? ও নিজ থেকে শুরু করবে, কিন্তু নিজে থেকে শুরু করলে কি ভাববে? আচ্ছা, ও যখন নিজ থেকে কথা বলে তখন তো আমি কিছুই ভাবি না, তাহলে ও কেন ভাববে? জুনায়েদ এসব ভেবে সাহস করে বলেই ফেলল, আচ্ছা 1 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে না? যদিও এটা বলার কোনো ইচ্ছেই ছিল না। ওর বন্ধুরা হানিমুনে 15 দিন 1 মাস পর্যন্ত যায়, সেখানে 1 সপ্তাহ কমই ছিল। এখন কথা বলার মতো কিছুই পাচ্ছে না, তাই অগত্যা এই প্রশ্নটাই করতে হলো। তৃষ্ণা জুনায়েদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, না, একদমই বেশি না, আমার তো মন চাচ্ছে 1 বছরের জন্য চলে যাই। 1 বছর? বিষম খেলো জুনায়েদ। তৃষ্ণা হেসে ফেলল, তারপর বলল, আপনি ভালোবাসতে ভয় পান? জুনায়েদ ম্লান মুখে বলল, হ্যাঁ, যদি ছেড়ে যান তার ভয়। আমি অনেক ইমোশনাল, সহ্য করতে পারবো না। আর যদি থেকে যাই সারা জীবনের জন্য, তাহলে ভালোবাসবেন? থেকে গেলেই বুঝবেন। বেশ, একটু ভালোবাসার কাঙাল হয়ে থেকে গেলাম আপনার কাছে। ফারাবি, ফয়সাল, রনক আর নিহান ওদের ফলো করছে। আর মিশাল সেখানে আছে যেখানে তৃষ্ণাকে কিডন্যাপ করে এনে রাখা হবে। ওদের গাড়ির একদম পিছনেই ফারাবিদের গাড়ি। একটু পরই ওভারটেক করে আটকে দিতে হবে। সবাই প্রস্তুতি নিয়ে নিল, কিন্তু হঠাৎ আননোন নাম্বার থেকে মিসড কল এলো আর সাথে একটা মেসেজ। ফারাবি মেসেজটা ওপেন করতে দেখলো সেখানে লেখা, এই গাড়িটা 5 মিনিটের মধ্যে ব্লাস্ট হবে।
বাঁচতে চাইলে গাড়ি থেকে বের হ বন্ধুদের নিয়ে। পরের মেসেজে একটা টাইম বোমের ছবি দেওয়া হয়েছে। ফারাবি ছবিটা দেখে আটকে উঠল। আর মাত্র 5 মিনিট ফারাবি চিৎকার করে বলে উঠল, গাড়ি থামাও, গাড়ির মধ্যে বোম আছে। ফারাবির কথায় সবাই আটকে উঠল। ফারাবি ওদের সবাইকে মেসেজ আর ছবি দেখালো। ফয়সাল ড্রাইভিং সিটে ছিল। ও বরাবর ব্রেক করতে চাইলেও পারলো না, ব্রেক কাজ করছে না। সবার মাথা নষ্ট। এদিকে সময় শেষ হয়ে আসছে, সময় ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ফয়সাল কোনোভাবে গাড়ি ব্রেক করতে পারছে না। ফারাবি সহ সবাই ভয়ে তটস্থ। আর 3 মিনিটের মধ্যে না থামালে ব্লাস্ট হবে। ফারাবি কাঁপা গলায় ফয়সালকে বলল, ভাই, কোনো গাছের সাথে ধাক্কা লাগা, এছাড়া উপায় নেই। ফারাবির কথায় সবাই সম্মত হলো। ফয়সাল কাছেই একটা বট গাছের দিকে গাড়ি নিয়ে গেল। মুহূর্তের মধ্যে প্রবল বেগে ধাক্কা লাগলো। সবচেয়ে বেশি আঘাত হয়েছে ফয়সালের। ওর মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, গালে কাঁচ ঢুকেছে। তাছাড়া রৌনক আর নিহানের মাথায় আঘাত লেগেছে, হাত কেটে গেছে। ফারাবির তেমন কোনো ক্ষতি হয়নি। ও গাছে ধাক্কা খাওয়ার আগেই গাড়ি থেকে লাফ দিয়েছে। তাতে হাতে পায়ে ব্যথা পেলেও বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেছে। অনেক কষ্টে নিহান আর রৌনককে বের করে দৌড়ে চলে গেল। আর ফারাবি আগে থেকেই দূরে দাঁড়িয়ে আছে। বেচারা ফয়সাল ভিতরে আটকে পড়ে আছে। এখন ওকে বাঁচাতে গেলে নিজেদেরও মরতে হবে। ফয়সাল গাড়ির ভিতর থেকে ক্ষীণ স্বরে বন্ধুদের ডাকলেও বন্ধুরা কোনো সাড়া দিল না। এদিকে মাথা থেকে রক্ত বের হচ্ছে প্রচুর। কিছুক্ষণের মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলবে। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি ব্লাস্ট হলো না। এবার 3 জনের মনের খটকা লাগলো। ইনফরমেশনের হিসাব 5 মিনিট অনেক আগেই হয়ে গেছে। গাড়ি এতক্ষণে ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও কিছু হয়নি। ফারাবি, নিহান আর রৌনক এগিয়ে গেল গাড়ির কাছে। গাড়ি ডিকি খুলে দেখলো একটা টাইম বোম ঠিকই আছে, কিন্তু এটা ডিফিউজ করা। কিন্তু ফারাবিকে যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে বোমটা ডিফিউজ করা ছিল না। তাহলে কি ওদের বোকা বানানো হয়েছে? ব্যাপারটা বুঝতেই মেজাজ খারাপ হয়ে গেল। ফারাবি তাদের প্ল্যান কি করে কেউ জেনে গেল। 3 জনে মিলে ফয়সালকে গাড়ি থেকে বের করলো। পালস নেই, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফয়সালের মৃত্যু হয়েছে। এখন কি করা যায়? ফয়সালের বডি নিয়ে যাবে নাকি এখানেই ফেলে যাবে সেটাই ভাবছে ওরা। ফারাবি বলল, লাস্টে এখানে রেখেই কেটে পড়ি। ওর খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই, আর ওর গপকে আমি ম্যানেজ করে নিব। কিন্তু লাশটা এখানে রেখে গেল, কোনো রকম যদি ফেসে যায়? ফাঁসবো না, গাড়িটা ফয়সালের। ওই গাড়ি ড্রাইভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কাছে পিঠে কেউ না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের মাত্রা গেছে, সিম্পল। ওর কথায় রৌনক আর নিহানও স্বস্তি পেল। তারপর 3 জনই ফয়সালকে রেখে সেখান থেকে চলে গেল। এই প্রথমবার বিমানে ভ্রমণ নয় তৃষ্ণার, বহুবার বিমানে ভ্রমণ করেছে সে। তবুও এবার কেন যেন এত বেশি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগার কারণটা তৃষ্ণা জানে। পাশে বসা কাঙ্ক্ষিত ব্যক্তির জন্যই হয়তো এত ভালো লাগা। বিমানের স্বচ্ছ জানালা দিয়ে ছোট্ট হয়ে আসা ঢাকা দেখা যাচ্ছে। এরপর থেকে এই প্রাণের শহরকে এত সুন্দর লাগে। উপর থেকে এই প্রাণের শহরকে এত সুন্দর লাগে, হাজারবার দেখলেও মন ভরে যায়। এখন অনেক উপরে মেঘের ভিতর দিয়ে চলছে বিমান। মাত্র 30 মিনিটে ওরা বরিশাল বিমানবন্দরে পৌঁছে গেল। সেখান থেকে ট্যাক্সি করে পৌঁছে গেল কুয়াকাটা 0 পয়েন্টে। হোটেলে আগেই ঠিক করে রাখা ছিল। রুমে এসে লাগেজগুলো রেখে তৃষ্ণা সোফায় বসলো, আর জুনায়েদ খাটে। সকালের নাস্তা খাওয়ার কথা ভুলে গেছে দুজন। তবে এখন খালি পেটে ইঁদুর দৌড়াচ্ছে। জুনায়েদ তৃষ্ণাকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা দিতে বলছি। আচ্ছা। তৃষ্ণা মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। আর জুনায়েদ ফোন করে বলল নাস্তা দিতে। ফারাবি, রৌনক আর নিহান হাসপাতালে গিয়ে হাতে পায়ে ব্যান্ডেজ করে রিয়ানার বাসায় চলে আসলো। রিয়ানা ওদের দেখে কিছু বলল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে বসে রইল। ফারাবি ওর বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে বসলো। মিশালকেও ফোন দিয়ে আসতে বলেছে। একটু পর মিশালও চলে এলো। 4 জনই চিন্তিত, কিভাবে প্ল্যান ফাঁস হলো কেউ বুঝতে পারছে না। প্ল্যান তো ওদের ভিতরে হয়েছে, তাহলে কি ওদের মধ্যে কেউ? ফারাবি তীক্ষ্ণ চোখে সবার দিকে তাকিয়ে বলল, তোরা কেউ প্ল্যান ফাঁস করিসনি তো? নিহান জোর গলায় বলল, মাথা খারাপ, আমরা কেন প্ল্যান ফাঁস করব? আমাদের সবারই তো উদ্দেশ্য এক। নিহানের কথায় রৌনক আর মিশাল সায় দিল। এবার ফারাবি আরও চিন্তিত, তাহলে প্ল্যান ফাঁস হলো কি করে? হঠাৎ মিশাল বলল, ফয়সাল নয় তো? যদি ফয়সালে হয় তাহলে ও আমাদের সাথে গেল কেন? নিহান যুক্তি দিয়ে বলল। ফারাবিও সায় জানিয়ে বলল, হ্যাঁ, তাও ঠিক। হতে পারে এমনটা হবে, ফয়সাল ভাবিনি। হ্যাঁ, কিন্তু ওই তৃতীয় ব্যক্তিটা কি যে বারবার আমাদের প্ল্যান
ফ্লক করে দিচ্ছে? ফারাবি চিন্তিত গলায় বলল। তৃষ্ণা নিজেই নয় তো, ও যদি জেনে যায় তাহলে ও নিজে এসব করছে। মিশাল দৃঢ় গলায় বলল। না, ও কিভাবে জানবে? ও যদি জানতো তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? ফারাবি যুক্তিবাদী গলায় বলল। তাহলে এই তৃতীয় ব্যক্তিটা কে, যে বারবার তৃষ্ণাকে বাঁচাচ্ছে? নিহানের গলায় দুশ্চিন্তা। এই প্রশ্ন এখন সবার মাথায়। একটু পর কিছু একটা চিন্তা করে মিশাল বলল। ফয়সালের বডিটা ওইভাবে ফেলে আসা ঠিক হয়নি। তো কি করব? কোথাও ফেলে দেওয়া উচিত ছিল, আর গাড়িটা পুড়িয়ে ফেললে ভালো হতো। তাহলে কাউকে কোনো কৈফিয়ত দিতে হতো না। এখন যদি পুলিশ তদন্ত করার সময় ভুলেও আমাদের নাম জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু নাম জানবে কিভাবে? ফয়সালের গার্লফ্রেন্ড রিনিকে পাগলের মতো ভালোবাসে, ও নিশ্চিত আমাদের নাম নেবেই। তখন কি করব? কথাটা ঠিক, তাহলে কি করব এখন? বেশি সময় তো হয়নি, চল এখন গিয়ে কাজটা করে আসি। সবাই এসে সায় দিয়ে উঠে পড়ল, কিন্তু সেখানে যাওয়ার পর সবাই বিস্ময়ে বাকরুদ্ধ। না কোনো গাড়ি আছে আর না ফয়সাল, যেন এখানে কিছুই হয়নি। কুয়াকাটায় সন্ধ্যা নামছে, বিচে কত রকমের মানুষ একসাথে এই মনোরম সন্ধ্যা উপভোগ করছে। তেমনি তৃষ্ণা আর জুনায়েদও পাশাপাশি দাঁড়িয়ে। সামনে সমুদ্র, অস্ত্র যাওয়া সূর্য, মাতাল করা বাতাস, পাশে ভালোবাসার মানুষ। এমন অনুভূতি প্রকাশ করা যায় না। দুজনের মধ্যে তীব্র অথচ চাপা একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে শরীর জুড়ে। এক পর্যায়ে তৃষ্ণা বেসামাল হয়ে জুনায়েদের হাত ধরে ফেলল, আর জুনায়েদ হাতের বাঁধন শক্ত করে ফেলল। নিমিষেই যেন এটারই অপেক্ষায় ছিল। অন্তর্বক্ষে পূর্ণিমা চাঁদের বিচরণ, থামিতালে বইছে মৃদু সমীরণ। সিন্ধু পাড়ে তারা দুজনই নীরবে নিভৃতে কইছে প্রণয় কাহন। পূর্ণিমার আলো দোল খাচ্ছে সমুদ্রের নীরব স্রোতে। কৃত্রিম আলোহীন শান্ত প্রকৃতি, রাতের আকাশ, পাশাপাশি তারা দুজন চুপচাপ বসে। অতঃপর একটা সময় নীরবতা ভেঙে ছন্দময় কণ্ঠে তৃষ্ণা বলল। আচ্ছা, আপনি কখনো সাগর পাড়ে ফানুস উড়িয়েছেন? জুনায়েদের দিকে তাকিয়ে বলল। না, এমন কিছু মাথায় আসেনি কখনো। আজ ওড়াবেন আমার সাথে? কিছু একটা ছিল ওই কণ্ঠে। জুনায়েদ না করতে পারে না, আর না করার কোনো ইচ্ছেও ছিল না। একসাথে হাতের উপর হাত রেখে রাতের আকাশে ফানুস ওড়ালো ওরা। ফানুসের মৃদু আলোতে দুজনের কান্তিময় মুখখানা উজ্জ্বল হয়ে উঠেছিল। ফানুস ওড়ানো শেষে তৃষ্ণা আর জুনায়েদ চলল ফিশ মার্কেটের দিকে। কুয়াকাটা এসে ফিশ ফ্রাই বা বারবিকিউ না খেলে দুটাই পানসে লাগে। ফিশ মার্কেটে গিয়ে ওরা ফ্রাই খেলো, আর সামান্য টোনা মাছ ফ্রাই ছাড়াই নিল। সমুদ্র পাড়ে বারবিকিউ করবে বলে সব কিছু নিয়ে সাগর পাড়ে এসে বেশ কিছু দূরে একটা নির্জন স্থানে বারবিকিউ করবে বলে ঠিক করলো। জুনায়েদ গেল আশেপাশের কাঠ সংগ্রহ করতে, আর তৃষ্ণা সব উপকরণ সাজাতে লাগলো। তৃষ্ণা সব উপকরণ সাজাতে বসলো, তারপর জুনায়েদ এসে আগুন জ্বালালো। তারপর ওরা মাছগুলো পোড়াতে দিল। তৃষ্ণা বারবিকিউ শেষে তৃষ্ণা আর জুনায়েদ হাতে হাত রেখে সাগর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। এরপর হোটেলে ফিরে গেল। আজকে সারাদিন এত সুন্দর ছিল যে তৃষ্ণা বারবার মনে করছে। হোটেলে ফিরে তৃষ্ণা ওয়াশরুমে গেল গোসল করতে, কিন্তু গিয়ে দেখলো শাওয়ার অন হচ্ছে না। দরজা খুলে হালকা মাথাটা বের করে বাইরে উঁকি দিয়ে দেখলো জুনায়েদ ফোন ঘাঁটছে। তৃষ্ণা আহ্লাদি গলায় ডেকে বলল। জনাব, একটু উপকার করবেন? জুনায়েদ ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তৃষ্ণার দিকে চেয়ে হাসি মুখে তার স্বরে বলল। জি বলুন, আপনার উপকারের জন্য বান্দা সবসময় হাজির। তৃষ্ণা জুনায়েদের আমার উত্তর শুনে হেসে ফেলল, তারপর বলল। রিসেপশনে ফোন করে বলুন শাওয়ারটা ঠিক করে দিতে, পানি আসছে না। আচ্ছা, এখন বলছি। তৃষ্ণা মৃদু হেসে ওয়াশরুমের দরজা আটকে দিল। জুনায়েদ রিসেপশনে ফোন করলো কয়েকবার, কিন্তু কেউ ধরলো না। কি করা যায়, তৃষ্ণা তো আটকে আছে ভিতরে। জুনায়েদ ভাবলো গিয়ে বলে আসবে, তাই রুম লক করেই বের হতেই দেখলো পাশের রুম থেকে একটা মেয়ে বের হচ্ছে। জুনায়েদ একবার তাকিয়ে আর তাকালো না, নিচের দিকে চেয়ে হেঁটে যেতে লাগলো। জুনায়েদের মনে হলো মেয়েটা ওর পেছনে আছে। পুরো করিডোর ফাঁকা। জুনায়েদ কিছু বলল না, চুপচাপ হেঁটে যেতে লাগলো। রিসেপশনে এসে দায়িত্বরত রিসেপশনিস্টকে বলল। ভাইয়া, 302 নম্বর রুমের শাওয়ার দিয়ে পানি আসছে না, কাইন্ডলি একটু দেখবেন। তৎক্ষণাৎ পিছনের মেয়েটাও এসে একই অভিযোগ করলো। রিসেপশনিস্ট কোথাও বলল, একটা ফোন করলো, তারপর ফোন রেখে বলল, এক্সট্রিমলি সরি স্যার ম্যাম, আসলে আমাদের পানির লাইনে একটা ত্রুটি হয়েছে, তারই কাজ চলছে। সকালের মধ্যে ঠিক হয়ে যাবে, রাতটা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। বাট আমার গোসল করার মতো পর্যাপ্ত পানি লাগবে।
জি স্যার, আমরা একটু পরই ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ, দেরি করবেন না। এটা বলেই জুনায়েদ ওর রুমের দিকে ফিরে চলল। একটু হাঁটতেই পিছন থেকে একটা মেয়েলি গলায় ডাক এলো। এই যে শুনুন, জুনায়েদ পিছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, জি বলুন। আপনি সরকারি বাংলা কলেজের লেকচার না? জুনায়েদ একটু বিস্মিত হয়ে বলল, হুম, আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমার ছোট বোন ওই কলেজে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে। মাঝে মধ্যে গেলে আপনাকে দেখতাম। জুনায়েদ সৌজন্য হেসে বলল, ও আচ্ছা। আপনি তো আমার পাশের রুমেই উঠেছেন, তাই না? হ্যাঁ। হানিমুন ট্রিপ? জুনায়েদ একটু লজ্জা পেয়ে বলল। হ্যাঁ। মেয়েটা আরো একটু হেসে বলল, আপনার নামটা আমি জানি, আমার নাম রুচি, সবাই রুজ বলেই ডাকে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ, আমারও। রোজি সুন্দর করে হেসে বলল। আচ্ছা, রুমের কাছে চলে এসেছি, বাই, পরে কথা হবে। জুনায়েদের কিছু বলল না, মৃদু হাসলো। এরপর নিজের রুমে ঢুকলো। ওয়াশরুমের কাছে গিয়ে বলল, তৃষ্ণা শুনছেন? হ্যাঁ বলুন, ওরা আসছে? না, পানির লাইনে কি একটা ত্রুটি হয়েছে, কাজ চলছে, সকাল পর্যন্ত ঠিক হয়ে যাবে। আমি আপনার জন্য পানির ব্যবস্থা করতে বলছি, একটু ওয়েট করুন। আচ্ছা। প্রায় 1 ঘন্টা পর পানি নিয়ে এলো হোটেল বয়। জুনায়েদ রেগে আগুন। এতক্ষণ ওয়াশরুমে বসেছিল তৃষ্ণা। জুনায়েদ অনেকবার বলল বের হয়ে আসতে, না হলে ঠান্ডা লাগবে, তবুও তৃষ্ণা বের হয়নি, বসেই ছিল। জুনায়েদ বেশ খারাপ লাগছিল। কয়েকবার রিসেপশনে গিয়েও লাভ হয়নি। ওরা বলে অপেক্ষা করতে, কিন্তু কতক্ষণ অপেক্ষা করা যায়। জুনায়েদ রেগে গেল, হোটেল বয়কে কিছু বলল না। কালকে ম্যানেজারকে বলবে। তৃষ্ণা গোসল করে বের হয়ে এসে কাঁপছিল। জুনায়েদ ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিল ওকে, তারপর নর্মাল স্বরে বলল, ঠান্ডা লাগছে খুব বেশি। তৃষ্ণা কিছু বলতে যাবে তার আগেই হাসি দিল। পরপর কয়েকটা হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি। জুনায়েদ গম্ভীর স্বরে বলল, দেখতেই পাচ্ছি, ঠিক থাকার নমুনা। এতবার বলেছিলাম বেরিয়ে আসতে, তা শুনবেন কেন? জুনায়েদ কথাটা বলেই বেরিয়ে গেল রুম থেকে। তৃষ্ণা ডাক দিল পিছনে, কিন্তু শুনল না একবারও। কিছুক্ষণ পর 1 গ্লাস চা নিয়ে এসে একই গম্ভীর স্বরে বলল, চা খান, শরীর গরম হবে। কোথায় পেলেন? বাইরে গিয়েছিলাম চা আনতে, দেখি এক বৃদ্ধ ফ্লাস্কে করে চা নিয়ে যাচ্ছিল। আমাকে দেখে বলল চা খেতে। তখন আমি ওনার পুরো ফ্লাস্কটাই কিনে নিলাম। তৃষ্ণা রিনবি নিয়ে গলায় হেসে ফেলল। জুনায়েদের কণ্ঠস্বরে বলল, না হেসে চা খান। আর হেয়ার ড্রায়ার এনেছেন? হ্যাঁ, ব্যাগে আছে। আচ্ছা। জুনায়েদ হেয়ার ড্রায়ার বের করে তৃষ্ণার পিছনে দাঁড়িয়ে সযত্নে ওর চুল শুকিয়ে দিতে লাগলো। তৃষ্ণা কি বলবে? তার এমন কাঠখট্টা সাধুপুরুষ নিরামিষের আলোতে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে বুঝতেই পারেনি। মানুষটা অন্তর্মুখী। এমন মানুষগুলো অনুভূতি প্রকাশ করতে পারে না, তবে ভালোবাসতে পারে অসম্ভব। খারাপ এই অচেনা নাম্বারগুলো ট্রেস করার চেষ্টা করলো, তবে লাভ হলো না। এমন নাম্বারের অস্তিত্ব নেই। তাহলে কিভাবে কেউ এই নাম্বারে মেসেজ, ছবি পাঠায়? ফারাবি বুঝতে পারছে না। জুনায়েদ তৃষ্ণার চুলগুলো শুকিয়ে সুন্দর করে খোপা করে দিল। আদা চা খেয়ে আর ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে রাখায় ঠান্ডা আর গাঢ় হয়নি। তৃষ্ণা ব্ল্যাঙ্কেটটা জড়িয়েই শুয়ে পড়ল। ওর পাশেই জুনায়েদ। কেউই ঘুমায়নি। হঠাৎ তৃষ্ণা বলল, আপনি কি জেগে আছেন? হ্যাঁ। আমাকে একটু জড়িয়ে ধরবেন, খুব ঠান্ডা লাগছে। তৃষ্ণা কৃত্রিম অসহায় গলায় বলল। যদিও মোটেও ঠান্ডা লাগছে না ওর, তবুও মন তো আর শান্ত থাকে না। হানিমুনে এসেও যদি এভাবে নিরামিষের মতো জামাইয়ের পাশে পড়ে থাকে, তাহলে লাভ কি? সেটা তো ঘরেও থাকা যায়। জুনায়েদ তৃষ্ণার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। চিন্তিত কণ্ঠে বলল, আপনি এপাশ ফিরুন। তৃষ্ণা ফিরল। জুনায়েদ আলতো করে জড়িয়ে ধরল তৃষ্ণাকে। তৃষ্ণা জুনায়েদের বুকে মাথা ঠেকিয়ে মিটমিট করে হাসল। তারপর নিজের হাতখানা জুনায়েদের পিঠের উপর রেখে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। জুনায়েদ কিছুই বলতে পারল না। সে তো এই দুষ্টু রানীটির কেশ সুবাসে মাথোয়ারা। আলিঙ্গনের উষ্ণতায় দুজনের আক্ষি কঠোরে কখন যে ঘুম নেমে এলো কেউই বলতে পারে না। ক্যালামের শব্দে ঘুম ভাঙল তৃষ্ণার। জেগে উঠে অনুভব করলো এখনও সে তার প্রেমিক পুরুষটির বাহুবন্ধনে আবদ্ধ। বন্ধনটা গাঢ়। সুখ সুখ অনুভব করলো তৃষ্ণা। জুনায়েদের পিঠে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, এই স্বামী, উঠুন, আমরা একসাথে সূর্যোদয় দেখতে যাব। জুনায়েদের ঘুম ভাঙল না। তবুও তৃষ্ণা এবার এক হাত দিয়ে আস্তে আস্তে কয়েকটা কিল দিল জুনায়েদের বুকে।
এবার বোধহয় জুনায়েদের ঘুম ভেঙেছে। নড়ে চড়ে উঠে তৃষ্ণাকে বাঁধন মুক্ত করলো। তৃষ্ণা উঠে বসে আদো খোলা চুলগুলোকে আবারও খোপা করলো। আর জুনায়েদ পিছন থেকে নিশ্চুপে রমণীটির সৌন্দর্য অবলোকন করছে। তৃষ্ণা খোপা করে জুনায়েদের দিকে তাকাতেই দেখলো জুনায়েদ ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তৃষ্ণা ভুরু কুঁচকে বলল, কি দেখছেন? এই ঘরে দেখার মতো আপনি ছাড়া আর কিছু নেই। তৃষ্ণা হেসে ফেলল জুনায়েদের কথায়, হাস্যরত কণ্ঠেই বলল, বাহ, এত উন্নতি! ফ্লার্ট করা শিখে গেছেন? হ্যাঁ, সবই আপনার কৃপা। এই কথায় তৃষ্ণা লজ্জা পেল। পরক্ষণেই অপর রাগ দেখিয়ে বলল, মোটেই না। আমি আপনাকে কবে দেখালাম এসব? বিয়ের পর থেকেই। তবে এটা কিন্তু ফ্ল্যাট ছিল না। আসলে এই ঘরে আপনাকে ছাড়া দেখার মতো আর কিছুই নেই, তাই আপনাকেই দেখছিলাম। তৃষ্ণা প্রত্যয়ের হাসি হেসে বলল, হয়েছে, এবার আসুন উজু করি, নামাজ পড়বো একসাথে। চলুন। নামাজ পড়ে দুজনে তৈরি হয়ে নিল গঙ্গামতির চর যাওয়ার জন্য। এই স্থান থেকে সম্পূর্ণ সূর্যোদয় অবলোকন করা যায়। অনেক মানুষ আসে প্রতিদিন এক সময় সূর্যোদয় দেখতে। 0 পয়েন্ট থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই গঙ্গামতির চর। জুনায়েদের চেনা পরিচিত থাকায় একটা বাইক কালাই ম্যানেজ করে দিয়েছিল, তা নাইলে বাইক পাওয়া মুশকিল। যাই হোক, জুনায়েদ বাইক চালাচ্ছে আর তৃষ্ণা পিছন থেকে ওকে আঁকড়ে ধরে বসে আছে। সমুদ্রের ঠান্ডা হাওয়া, নীল জল, মৃদু অন্ধকারাচ্ছন্ন শান্ত পরিবেশ, ব্যাস এতটুকুই তোলপাড় বইয়ে দিচ্ছে দুজনের ভিতর। তৃষ্ণা জুনায়েদের পিঠে মাথা রেখে অনুভব করছে এই সুখের মুহূর্তগুলো। আর জুনায়েদ সে তো নতুন করে পরিচিত হচ্ছে ভালোবাসা নামক নতুন এক অধ্যায়ের সাথে। স্নিগ্ধ শীতল নীল জলে ছুঁয়ে দিচ্ছে পায়ের পাতা, হাতে হাত, দৃষ্টি দিগন্তে মুক্ত সমীরে উঠছে তাদের নিঃশ্বাসী। অপেক্ষার কিছুক্ষণের এই অপেক্ষা যেন মধুর। অবশেষে সমুদ্র গর্ভ হতে কুসুম রাঙা সূর্যটি ধীরে ধীরে উদিত হচ্ছে, আলোকিত হচ্ছে ধরণী। সূর্যোদয় দেখে ওরা আবারও হোটেলে ফিরে এলো। হোটেলে ফিরে জুনায়েদ গোসল করতে চলে গেল আর তৃষ্ণা ফোনে কিছু ইনফরমেশন নিল। এরপর জুনায়েদ গোসল করে বেরিয়ে আসার পর নাস্তা করে বিচের দিকে রওনা হলো। কুয়াকাটার দর্শনীয় স্থানের নাম বলে শেষ করা গেলেও দেখে মন ভরানো যাবে না। তবে আজ ওরা যাবে লেবুর চর, কুয়াকাটার জাতীয় উদ্যান আর ঝাউবন। ফারাবি বাসায় নিজের রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ রোমানা আক্তার ঘরে ঢুকে ফারাবিকে ডেকে বললেন, ফারাবি ওঠ, তোর সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে। কথাগুলো অস্পষ্ট কানে গেলেও মেয়ে কথাটা স্পষ্ট শুনল সে। তড়িৎ উঠে বসলো। মনের মধ্যে ভয় হলো রিয়ানা চলে এলো না তো। চিন্তিত মুখে নিচে গিয়ে দেখলো রিয়ানা নয়, ফয়সালের গার্লফ্রেন্ড রিনি। মেয়েটার চোখ মুখ ফোলা, অসম্ভব কান্না করেছে। কান্নার কারণটা ফারাবি জানে, তবুও ভান করে বলল, হাই রিনি, কি অবস্থা, কেমন আছো? ভালো না ভাইয়া, ফাইজালের খোঁজ পাওয়া যাচ্ছে না কাল থেকে। সব জায়গায় খোঁজ করেছি, কেউ বলতে পারছে না। আপনাকেও অনেকবার ফোন করেছি কিন্তু আপনি তুলছিলেন না। ভাইয়া জানেন, প্লিজ বলুন তো কোথায় আছে। আমিও তো জানি না কোথায় গেছে, আমাদের কাউকেই বলে যায়নি। অনেকবার ফোন দিয়েছি, ফোন বন্ধ। ফারাবি মন খারাপের ভান করে বলল। রিনি খুব চেষ্টা করেও কান্না থামাতে পারল না, কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ ওকে খুঁজে বের করুন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ডোন্ট ওয়ারি রিনি, আমরা চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবো ওকে। আমি ওকে বলেছিলাম বারবার যে গ্যাং ছেড়ে দিতে, শুনলো না আমার কথা। না জানি কি হয়েছে, আমার ভালো লাগছে না। রিনি তুমি চিন্তা করো না, ফয়সাল খুব শীঘ্রই ফিরে আসবে। ফারাবি মিথ্যা সান্ত্বনার বাণী আওড়ালো। রিনি মোটেও আশ্বস্ত হয়নি ফারাবির কথায়। ওদের মোটেও ভালো লাগে না ওর। সবগুলো জানোয়ার। ফারাবির বাসা থেকে বেরিয়ে গেল রিনি, কিন্তু ফারাবির নজর আটকে গেল রিনির দিকে। বন্ধু তো নেই, বন্ধুর জায়গাটা এখন নিজের করে নেওয়াই যায় ভেবেও ক্রুল হাসলো ফারাবি। সারাদিন ঘোরাঘুরির পর কুয়াকাটা বিচে ফিরে এলো তৃষ্ণা আর জুনায়েদ। তৃষ্ণার ওয়াশরুমে যেতে হবে, তাই সে জুনায়েদকে বিচে রেখেই হোটেলে চলে গেল। জুনায়েদও বিচে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন রোজি নামের মেয়েটা এসে জুনায়েদের পাশে বসলো। চমৎকার হেসে বলল, এ কাজে আপনার বউ কোথায়? ও হোটেলে গেছে, আসবে কিছুক্ষণের মধ্যেই। ও আচ্ছা, তো আজ ঘোরাঘুরি কেমন হলো? জুনায়েদ মৃদু হেসে বলল, ভালো। আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাবো, একটু আসবেন আমার সাথে? কি জিনিস? গেলেই দেখবেন।
কিন্তু তৃষ্ণা এসে আমাকে খুঁজবে। আরে সমস্যা নেই, আমরা যাব আর আসবো। আচ্ছা চলুন, কিন্তু বেশি সময় থাকা যাবে না। ঠিক আছে। বলেই রোজি হাসলো। এরপর উঠে দাঁড়ালো। জুনায়েদ রোজিকে অনুসরণ করে পেছনে হাঁটছে। কিছুটা দূর আসার পর জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই মনে হলো কেউ ওর পায়ের নিচের দিকে টেনে ধরেছে। নিচে তাকাতেই দেখলো চোরাবালি ফেসে গেছে পা। জুনায়েদ চেঁচিয়ে রোজিকে ডাকলো, কিন্তু রোজি পিছনে ফিরে চাইলো না, সোজা হেঁটে চলে গেল। এদিকে জুনায়েদ তলিয়ে যাচ্ছে ক্রমশ। হঠাৎ তৃষ্ণার গলার আওয়াজ শুনতে পেল। ও এদিকেই আসছে দৌড়ে, উদ্ভ্রান্তের মতো। চোখে মুখে ভয়, সবচেয়ে প্রিয় মানুষটি হারিয়ে ফেলার ভয়। চোখের সামনে ভালোবাসার মানুষটি চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। তৃষ্ণা কিছুই করতে পারছে না, হাত দিয়ে টেনেও লাভ হচ্ছে না। একটু একটু করে তলিয়ে যাচ্ছে জুনায়েদ। আশেপাশে অনেক মানুষ এসে সাহায্য করছে তোলার জন্য, কিন্তু লাভ হচ্ছে না। জুনায়েদ নিজের চেষ্টা করছে। তৃষ্ণার বুক ফেটে কান্না আসছে, কিন্তু ঠোঁট কামড়ে ধরে রেখেছে। ওইখানে কেউ একজন 999 কল দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তারা চলে এলো। তখন শুধু জুনায়েদের মাথাটা বাকি, আর পুরো শরীর চোরাবাড়িতে তলিয়ে গেছে। একটা সাহায্যকারী বাহিনী মোটা দড়ি জুনায়েদের হাতে নিক্ষেপ করে বলল, আপনি ওই দড়িটা শক্ত করে ধরে রাখুন। জুনায়েদ দড়িটা ধরলো। তারপর সেখানেই অনেক মানুষ মিলে দড়িটা উপরের দিকে টানা শুরু করলো। আস্তে আস্তে জুনায়েদের শরীর বেরিয়ে আসছে চোরাবালি থেকে। সম্পূর্ণ বেরিয়ে আসার পর তৃষ্ণা ঝাঁপিয়ে পড়ে জুনায়েদের বুকে, কাঁদতে শুরু করলো। এই পর্যায়ে কান্নাটা আর কোনোভাবে আটকে রাখতে পারল না। জুনায়েদ নিজেও ভীষণ ভয় পেয়েছে, তবে তৃষ্ণার কান্নার কাছে কিছুই না। সেখানকার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জুনায়েদ তৃষ্ণাকে নিয়ে হোটেলে চলে এলো। তৃষ্ণা তখনও কাঁদছে, জুনায়েদের গলা জড়িয়ে ধরে। জুনায়েদ কি বলবে, যেখানে ওর নিজেই প্রাণ ভয়ে ছিল, কিন্তু আজ তৃষ্ণা ওর জন্য এতটা উদ্বিগ্ন, চাপটে ধরে কাঁদছে। তো কাঁদছে, থামার কোনো নাম নেই। একে তো ভালোবাসার মেয়েটা, মাত্র এই কয়টা দিনে এত ভালোবাসা সম্ভব, কিন্তু এখন ওর কান্না থামাতে হবে, তা না হলে এখানে আরও একটা বঙ্গোপসাগর হতে বেশি দেরি নেই। ইতিমধ্যে চোখের পানি, নাকের পানি দিয়ে জুনায়েদের বুকের অংশটুকু ভিজিয়ে ফেলেছে, কিন্তু ও বুঝতে পারছে না কি বলবে। জুনায়েদ তৃষ্ণাকেই হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কি করলে বউ কান্না থামায়? ব্যাস এতটুকু কথায় তৃষ্ণার কান্না থেমে গেল। আর উপায় খোঁজা লাগে না। ফ্যাল ফ্যাল চোখে সে জুনায়েদের দিকে চাইল, কিন্তু চোখ মুখ লাল করে ফেলেছে। ভেজা পাপড়ি নাড়িয়ে পিট পিট করে জুনায়েদের দিকে তাকিয়ে আসছে। একদম চেরি ফলের মতো লাগছে। জুনায়েদের কি হলো নিজেও বুঝল না। সে টুপ করে তৃষ্ণার লাল নাকের ডগায় আলতো করে চুমু খেয়ে বসলো। বেশ কিছুক্ষণ আগে ভালোবাসার মানুষটির এত বড় দুর্ঘটনার জন্য শকে ছিল। একটু আগে বরের মুখে ওই কথাটা শুনে দ্বিতীয়বারের মতো আর এই চুমুটা দ্বিতীয় দফা শেষ করলো। তৃষ্ণা বিস্মিত হয়ে কান্না বন্ধ করলো। ঠিকই, তবে জুনায়েদকে ছেড়ে নড়ল না, এক বিন্দুও না। ওর বুকের ভেজা জায়গাটাইতেই মাথা ঠেকিয়ে চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর জুনায়েদ খেয়াল করলো তৃষ্ণার বুকেই ঘুমিয়ে পড়েছে। জুনায়েদ সযত্নে প্রেয়সীর মাথাটা বালিশে রেখে হাত পা ঠিক করে দিল। এরপর অশ্রমে গেল গোসল করতে। শরীর চুলকাচ্ছে। চোরাবালি থেকে উঠে এসে কিছু করা হয়নি। তৃষ্ণায় বসেছিল এতক্ষণ। তবে বিয়ের পর এই প্রথম মেয়েটাকে কাঁদতে দেখেছে জুনায়েদ। প্রথমে জুনায়েদ ভেবেছিল তৃষ্ণার ইমোশন কম, কিন্তু আজকে কান্নার পর ওর ধারণা পাল্টে গেছে। মেয়েটা ভীষণ ইমোশনাল, কিন্তু সব সময় নাকি শুধু জুনায়েদের ক্ষেত্রে? এই প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। বিষয়টা পর্যবেক্ষণ করে দেখতে হবে। গোসল করে জুনায়েদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তৃষ্ণা ঘুমাচ্ছে। জুনায়েদ এগিয়ে গিয়ে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু দিয়ে উঠে পড়ল। একটু চা খেতে হবে, মাথা ধরে আছে। জুনায়েদ যাওয়ার 20 মিনিট পর তৃষ্ণা ভয়ানক একটা স্বপ্ন দেখে ধরপড়িয়ে উঠে বসলো। স্বপ্নটা জুনায়েদকে নিয়েই ছিল। হাঁপাতে হাঁপাতে বেড সাইড থেকে পানি খেয়ে স্বাভাবিক হতেই খেয়াল করলো জুনায়েদ ঘরে নেই। আবারও ভয় ধরে গেল ওর। ঝটপট বিছানা থেকে নেমে ফোনটা হাতে নিয়ে জুনায়েদকে কল করলো, কিন্তু ওর ফোন বিছানায় বেজে উঠেছে। ফোন নিয়ে যায়নি। তৃষ্ণা দৌড়ে ঘর থেকে বেরিয়ে রিসেপশনে চলে এলো। তারপর দায়িত্বরত রিসেপশনিস্টের কাছে গিয়ে বলল, আচ্ছা আপনারা কি আমার স্বামীকে দেখেছেন? ওনার নাম জুনায়েদ তাহরিম। না ম্যাম, খেয়াল করিনি। তৃষ্ণা উদ্ভ্রান্তর মতো ছুটলো হোটেলের বাইরের দিকে, কিন্তু বের হতেই জুনায়েদের মুখোমুখি হলো। হঠাৎ তৃষ্ণাকে এমন বিচলিত দেখে জুনায়েদ বলল, কোথায় যাচ্ছেন তৃষা? এতক্ষণে বোধহয় তৃষ্ণার প্রাণে পানি এলো। জুনায়েদের কথার জবাব না দিয়ে গট গট করে হেঁটে রুমে চলে এলো।
জুনায়েদ কিছু বুঝলো না কি হলো। সেও তৃষ্ণার পেছন পেছন রুমে এলো, গিয়ে তৃষ্ণার পাশে বসে বলল, আপনি ঠিক আছেন? আমি আসলে চা খেতে গিয়েছিলাম, আপনি ঘুমেছিলেন, তাই বলতে পারিনি। ফোনটা নিতেও ভুলে গেছি। জুনায়েদের কথা শুনে তৃষ্ণা ওর দিকে জলভরা দৃষ্টিতে তাকালো। জুনায়েদের বুকটা ছ্যাদ করে উঠল। তৃষ্ণা কান্না কণ্ঠে বলল, ঘুম থেকে উঠে আপনাকে না পেয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এবার জুনায়েদ নিজেই তৃষ্ণাকে জড়িয়ে ধরে বলল, সরি, আমার উচিত হয়নি আপনাকে একা রেখে যাওয়া, আর কখনো এমন হবে না। হঠাৎ কিছু মনে পড়তেই তৃষ্ণা জুনায়েদকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আচ্ছা, আপনি চোরাবালিতে পড়লেন কি করে? আমরা ঘুরে আসার পর তো আপনি হোটেলে চলে এসেছিলেন কিছুক্ষণের জন্য, আর আমি বিচেই বসছিলাম। তো তখন রোজি নামের একটা মেয়ে এসে আমার পাশে বসলো। আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, এই মেয়েটার সাথে কাল রাতে রিসেপশনে পানির কথা বলতে গিয়ে কথা হয়েছিল। মেয়েটা বলল ওর ছোট বোন নাকি বাংলা কলেজে পড়ে, সেখানেই আমাকে দেখেছে। হালকা আলাপের পর আমরা চলে এলাম যে যার রুমে। ওই মেয়েটাই আপনি যাওয়ার পর আমার কাছে এসে বসলো। হালকা কথাবার্তার পর আমাকে বলল কি যেন দেখাবে, সারপ্রাইজ নাকি। আমি বললাম আপনি এসে খুঁজবেন আমাকে। সে অনেক রিকোয়েস্ট করছিল, তো আমি ভাবলাম যাব, দেখে চলে আসবো। তো ওর পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ চোরাবালিতে ফেসে গেলাম। অনেকবার হেল্পের জন্য ডেকেছিলাম, কিন্তু মেয়েটা পেছনেও তাকালো না। আর তারপরই আপনি এলেন। সবটা শুনে তৃষ্ণা ভাবনায় পড়ে গেল। কে এই রুচি? জুনায়েদকে কেন মারতে চায়? কিসের শত্রুতা ওর সাথে? নাকি আমার দুর্বলতা হিসাবে ব্যবহার করতে চায়? খোঁজ নিতে হবে। এরপর বাইরে বের হয়নি ওরা কেউ। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল দুজনে। জুনায়েদের ঘুম চলে এসেছে। আজ জানাবো ঘুমের মাঝেই জড়িয়ে ধরছে তৃষ্ণাকে। এত চিন্তার মধ্যে হাসি পেয়ে গেল ওর। কোনো মতে বরমশাইকে ছাড়িয়ে উঠে পড়ল তৃষ্ণা। সন্তর্পণে রুম লক করে বেরিয়ে পড়ল রিসেপশনের উদ্দেশ্যে। এখন দায়িত্বরত আছে একজন পুরুষ। তৃষ্ণা আশপাশে ভালো মতো দেখে নিল, কেউ নেই। কাজটা তাহলে সহজ হবে। মাথায় বড় একটা ঘোমটা টেনে নিল, যেন মুখ দেখা না যায়। এরপর রিসেপশনে এসে কণ্ঠ পরিবর্তন করে বলল, ভাইয়া, আমার বোনের যেন কি হয়েছে, মুখে ফেনা উঠে আসছে, একটু আসুন না। রিসেপশনিস্ট ছেলেটাকে বলল, কত নাম্বার রুম? 405 নাম্বার। ভুলে একটা রুম নাম্বার বলল তৃষ্ণা। ওকে, চলুন। তৃষ্ণা আগেই হেঁটে চলেছে, পিছনে ছেলেটা। করিডোরে আসতে আচমকাই তৃষ্ণা ওর চোখে মুখে স্প্রে করে দিল। কিছু বুঝে ওঠার আগেই সেখানেই জ্ঞান হারালো ছেলেটা। এরপর তৃষ্ণা ফাঁকা রিসেপশন থেকে 303 নম্বর রুমে চাবিটা নিয়ে রোজি নামের মেয়েটার ঘরে ঢুকলো। ঘর খালি, কেউ নেই। তৃষ্ণা খুঁজে কাউকে পেল না। হঠাৎ মনে হলো কেউ আসছে এইদিকেই। পায়ের শব্দটা আরো গাঢ় হওয়ার আগেই তৃষ্ণা কেটে পড়ল সেখান থেকে। তাড়াতাড়ি নিজের রুমে এসে দরজা লক করে জুনায়েদের পাশে শুয়ে পড়ল। তৃষ্ণার কেন যেন মনে হচ্ছে রোজি নামের মেয়েটাকে সে চেনে এবং নিশ্চয়ই এর সাথে কোনো যোগসূত্র আছে। কিন্তু জুনায়েদকে মারতে চাওয়ার কারণ কি? ভাবনার জগতে ছেদ পড়ল পেটের উপর আচমকার স্পর্শে। একটা পুরুষালী শক্তপোক্ত হাত। এই হাতখানা সে পাশে শুয়ে থাকা ব্যক্তিগত পুরুষটির। সেটা বুঝেই তৃষ্ণার লজ্জায় ঠোঁট কামড়ে হাসল। ঘুমন্ত জুনায়েদের মুখখানা চাইল গম্ভীর মনোযোগে। আর একটু হলেই এই মানুষটাকে হারিয়ে ফেলত তৃষ্ণা। সেই মুহূর্তের কথা মনে হতেই অন্তর কেঁপে উঠল। আজ আগে ঘুমটা জুনায়েদেরই ভেঙেছে। চোখ মেলতেই দৃষ্টিগোচর হলো সে নিজেই তৃষ্ণাকে জড়িয়ে ধরে আছে। অবিশ্বাস্য। ঘুমের মধ্যে জোরাজোরি স্বভাব নাই জুনায়েদের, কিন্তু আজ নিজেই। অবশ্য কি আর করার, সঙ্গদোষে লোহা ভাসে। এই মেয়েটার সাথে থেকে থেকে সে যে একটু একটু করে পরিবর্তন হচ্ছে, সেটা বুঝতে পেরেও আফসোস হচ্ছে না, বরং ভালো লাগছে। বিয়ের আগের জীবন যে ভালো ছিল না তা নয়, কিন্তু বিয়ের পর যেন ভালো লাগাটা আরও বেড়েছে। কেমন অদ্ভুত সুন্দর এই বিয়ে নামক সম্পর্কটা। কাগজে কলমে কালেমার একটা অচেনা মেয়েকে সারা জীবনের জন্য নিজের সাথে জড়িয়ে নেওয়া, তারপর নিজের ঘরের সব আসবাবপত্র, এমনকি নিজের মনটাও মেয়েটাকে কেমন করে যেন নিয়ে নেওয়া। আর এই দখলদারিটার বিরক্তিকর বদলে যেন ভালো লেগে ওঠে। আস্তে আস্তে সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস, ভরসা গাঢ় থেকে গাঢ়তর হয়। বাহ, আজ আমার আগে উঠে পড়েছেন দেখছি। হঠাৎ তৃষ্ণার গলার আওয়াজে জুনায়েদের ভাবনায় দুনিয়া থেকে ফিরে আসলো। তৃষ্ণার প্রশ্নের জবাবে ক্ষীণ হেসে জুনায়েদ বলল, প্রতিদিন তো আপনি ওঠেন, আজ না হয় আমি উঠলাম।
তৃষ্ণা ঠোঁট প্রশস্ত করে হেসে বলল, আচ্ছা এবার তবে উঠি নাকি এভাবেই ধরে রাখবেন? জুনায়েদ একটু লজ্জা পেয়ে হাত সরিয়ে ফেলল তৃষ্ণার পেট থেকে। তৃষ্ণা উঠে বসলো, সাথে জুনায়েদও। হঠাৎ ওর দিকে চেয়ে আচমকায় জুনায়েদ ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে হাসতে হাসতে উঠে দৌড় লাগালো। তৃষ্ণা জুনায়েদের দিকে কি হলো নিচেও জানে না। সে ওর পিছনে দৌড়ানো আরম্ভ করলো, তবে ধরতে পারলো না। আগেই তৃষ্ণা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। জুনায়েদ আফসোসের স্বরে বলল, ইস। তৃষ্ণা ওর আফসোস শুনে জোরেই হেসে ফেলল। এদিকে জুনায়েদও শব্দবিহীন হাসছে। অতঃপর আয়নার সামনে গিয়ে নিজের এলোমেলো চুলগুলো দেখে একটু দুষ্টু হাসলো, যেমন তৃষ্ণা ওর সাথে দুষ্টুমি করে হাসে। হজু করে বের হতেই জুনায়েদ আচমকা আক্রমণে তৃষ্ণাকে চেপে ধরল নিজের সাথে। তৃষ্ণা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল, আর জুনায়েদ ওর রিয়াকশনটা দেখে মিটিমিটি হেসে বলল, এখন আপনার চুলগুলো এলোমেলো করে দেই। তৃষ্ণা জোরে মাথা নেড়ে বলল, এই না, একদম না। তাহলে আমারটা করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তাহলে তো এখন আমারও ইচ্ছে করছে। তৃষ্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আমার চুল এলোমেলো করলে কিন্তু খবর আছে আপনার। জুনায়েদ মৃদু হেসে বলল, চুল এলোমেলো করার ইচ্ছে হয়নি, তাহলে? আপনাকে এলোমেলো করার ইচ্ছে হয়েছে। তৃষ্ণার কথাটা মস্তিষ্ক ধারণ করে বোঝার আগেই জুনায়েদ ওর কানের কাছে ঝুঁকে আলতো একটা কামড় দিয়ে ফিস ফিস করে বলল, রোমান্টিক প্রতিশোধ নিলাম। তারপরে তৃষ্ণাকে হতভম্ব অবস্থায় ছেড়ে অজু করতে চলে গেল জুনায়েদ। তৃষ্ণা নিজের কানে হাত দিয়ে বিড়বিড় করে বলল, এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম। এই ব্যাটা একটা পাজি। এই ছেলে কখনোই নিরামিষ হতে পারে না। আমিষ ছিল ভেতরে ভেতরে ঠিকই, কিন্তু প্রকাশ করেনি। যেই এসে খোঁচালাম সেই তার ঘুমন্ত রোম্যান্টিক পাজি সত্তা বেরিয়ে আসতে লাগলো। উফ তৃষা, দেখিস এই ছেলে একদিন তোর ক্লাস নেবে। তুই স্টুডেন্ট থাকবি, ও তোকে ভালোবাসার আ পর্যন্ত শেখাবে। ফয়সালের দেহ শনাক্ত করেছে পুলিশ। শহরের একটা পরিত্যক্ত জলাশয়ে অর্ধ গলা দেহটি বিভৎস অবস্থায় পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছে। পুলিশ ফয়সালের ময়নাতদন্তের জন্য লাশ পাঠিয়েছে। ওর বন্ধুরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছে দ্রুত। ফয়সালের প্রেমিকা রিনিও ছুটেছে হাসপাতালে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আর ডিএনএ টেস্টের পর নিশ্চিত করা হয়েছে এটা ফয়সালের দেহ। কেউ 2-3 দিন আগে খুব নৃশংসভাবে খুন করেছে তাকে। এসব শুনে রিনি আর স্বাভাবিক থাকতে পারল না, সেখানেই জ্ঞান হারালো। ফারাবি ওকে ওখান থেকে কোলে করে নিয়ে রিয়ানার বাসায় গেল। রিয়ানা এখন বাসায় নেই। মুখে পানি ছিটিয়ে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরালো রিনির। জ্ঞান ফিরতেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো সে। ফারাবি সান্ত্বনা দেওয়ার জন্য মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিনি কাঁদতে কাঁদতে বলল, ওকে ছাড়া বাঁচবো না আমি ভাইয়া। এসব কি হয়ে গেল? ফারাবি রিনির দিকে আরো একটু গাঢ় হয়ে বসে বলল, নিজেকে সামলাও রিনি, ফয়সালের হত্যাকারীকে আমরা চরম শাস্তি দেব। এমনই বিভিন্ন মিথ্যা সান্ত্বনা দিয়ে রিনিকে কিছুটা শান্ত করলো ফারাবি। তারপর নরম স্বরে বলল, বাসায় যাবে? হ্যাঁ। চলো দিয়ে আসি তোমাকে। রিনি চোখ মুছে মাথা নাড়ালো। ফারাবি ওকে নিয়ে রিয়ানার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। আজও সারাদিন ঘুরলো ওরা, তবে জুনায়েদকে এক পলকের জন্য চোখের আড়াল হতে দেয়নি তৃষ্ণা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রোজি মেয়েটা উধাও। রিসেপশনে জিজ্ঞেস করার পর তারা বলল এমন নামের কোনো মেয়েই নাকি এই হোটেলে ওঠেনি। আর আরও আশ্চর্যের বিষয় হলো জুনায়েদের ভাষ্যমতে মেয়েটা ওদের পাশের রুমেই। কিন্তু আজ খোঁজ নেওয়ার পর জানা গেল পাশের রুমে তাদের মতো একজন দম্পতি আছে এবং তারা প্রায় 5 দিন ধরে আছে। হিসেব কিছুতেই মেলাতে পারছে না তৃষ্ণা। অতি সত্বর ঢাকা যাওয়ার প্রয়োজন। জায়গাটা নিরাপদ না, নিশ্চিত কেউ ফলো করছে ওদের। জুনায়েদকে নিয়ে কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে তৃষ্ণা নিজেকে কখনো মাফ করতে পারবে না। তাই সিদ্ধান্ত নিয়েছে কাল সকালেই বাসায় ফিরবে। কিন্তু জুনায়েদকে কি বলে মানাবে? ও জিজ্ঞেস করলে কি বলা যায়? হঠাৎ কিছু একটা মাথায় আসতেই তৃষ্ণা কাকে যেন মেসেজ করলো। অনেক রাত পর্যন্ত নাইট ক্লাবে পার্টি করে ফারাবি মাতাল হয়ে হাঁটছিল রাস্তায়। দইবাতে একটা গুলির শব্দ হলো আর ফারাবি লুটিয়ে পড়ল মাটিতে। অন্ধকারে বোঝা গেল না গুলিটা কোন দিক থেকে এসেছে। ফারাবির পিছনে রৌনক ছিল, তবে ওর নেশা তেমন হয়নি। বন্ধুকে এই অবস্থায় দেখে দ্রুত এগিয়ে এলো রৌনক। রক্তে ভেসে যাচ্ছে জামা কাপড়। এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না সে। তাড়াতাড়ি মিশাল আর নিহানকে ফোন করলো। ওরা এখনও ক্লাবেই আছে, কিন্তু কেউই ফোন তুলছে না। তৃষ্ণা অপেক্ষায় আছে একটা ফোন কলের।
এই ফোনটা আসবে জুনায়েদের ফোনে এবং ফোনটা হয়তো ওর শাশুড়ি বা শ্বশুর করবেন আর ওদের বলবেন তাড়াতাড়ি ঢাকায় ফিরতে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জুনায়েদ ঘুমানোর আগেই ফোন এলো। রিসিভ করার পর খুব সিরিয়াস ভঙ্গিতে কথোপকথন চলল। তৃষ্ণার এসব কথোপকথন শোনার তেমন আগ্রহ নেই, যেহেতু এটা তারই প্ল্যান। কল কেটে জুনায়েদ চিন্তিত ভঙ্গিতে বলল, আমাদের ইমিডিয়েট বাড়ি পৌঁছাতে হবে। কৃত্রিম বিস্ময়ের ভানে তৃষ্ণার প্রশ্নোক্তি। কেন? ফারাবির হাতে গুলি লেগেছে, ওর বন্ধুরা হাসপাতালে নিয়ে গেছে ওকে। জুনায়েদ অস্থির গলায় বলল, কি বলছেন? কি করে হলো? কে করলো গুলি? তৃষ্ণার অভিনয়ে বোঝার উপার নেই, এসব বিষয় উদ্বিগ্নতা তার সব মিথ্যা। জানি না আমি, আমাদের ফিরতে হবে তৃষ্ণা। কিন্তু কিভাবে ফিরবো বলুন? রাত বাজে 1টা, এখান থেকে বরিশাল যেতে 3 ঘন্টা, এর মধ্যে তো ট্রেনও পাওয়া যাবে না। জুনায়েদ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, কাল সকাল 7টায় একটা ফ্লাইট আছে, তাহলে আমরা এখান থেকে 4টার সময় রওনা হলেই হবে। কিন্তু ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করব কি করে? তখন তৃষ্ণা চট করে বলে উঠল, টিকিট আমি ম্যানেজ করতে পারবো, আমার ফ্রেন্ড এয়ারলাইন্সে আছে, ও হেল্প করবে। গ্রেট, এখন ফোন করলে পাবেন ওনাকে? হ্যাঁ, ওর নাইট শিফট, সমস্যা হবে না, আমি ওকে মেসেজ করে দিচ্ছি। জুনায়েদ কিছুটা চিন্তামুক্ত হলো আর তৃষ্ণা জুনায়েদের অগোচরে মুচকি হাসল। যদিও তৃষ্ণা মিথ্যা বলেছে, ওর কোনো ফ্রেন্ড এয়ারলাইন্সে কাজ করছে না, টিকিটও আগেই কেটে রেখেছিল। গোছগাছ শেষ করে বাকিটা ওরা দুজন পাশাপাশি শুয়ে রইল, তবে ঘুম নেই কারো চোখে। খানিকক্ষণ পর নীরবতা ভেঙে জুনায়েদ বলল, তৃষ্ণা, আমার না একটু ভালো লাগছে না। তৃষ্ণা তৎক্ষণাৎ কিছু না বলে উঠে বসলো, ধীর গলায় বলল, আমার কোলে মাথা রাখুন, ভালো লাগবে। জুনায়েদ কোনো বাক্য বিনিময় ছাড়াই তৃষ্ণার কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। তৃষ্ণা নিঃশব্দে জুনায়েদের চুলে বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ পর তৃষ্ণা অনুভব করলো ও শাড়ির আঁচলে ঢাকা পেটটা আর পুরুষালী হাতের গাঢ় স্পর্শ। তৃষ্ণার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে, বিলি কাটাও বন্ধ হয়ে গেল। জুনায়েদ ঘুম ঘুম স্বরে বলল, তৃষ্ণা, আপনার পেটটা এত নরম কেন? একদম তুলোর মতো। তৃষ্ণা লজ্জা পেয়ে বলল। হ্যাঁ। তৃষ্ণার লজ্জামাখা উত্তর শুনে জুনায়েদ কিছু বলল না, মৃদু হেসে ঘুমিয়ে পড়ল ওর কোলেই। কিন্তু তৃষ্ণা ঘুমালো না। জুনায়েদ ওঠা পর্যন্ত ও সেভাবেই বসে রইল। 4:45টার সময় যখন জুনায়েদের ঘুম ভাঙল, তখন তৃষ্ণা বসে বসে ঝিমাচ্ছিল। জুনায়েদ উঠে বিস্মিত গলায় বলল, সে কি, আপনি ঘুমাননি? জুনায়েদের গলা শুনে তৃষ্ণা চোখ ঢলে সোজা হয়ে বসল, ক্লান্ত গলায় বলল, এতটুকু সময়ের জন্য ঘুমলে আমার মাথা ব্যথা হয়, তাই ঘুমাইনি। কিন্তু তবুও একটু শোয়া উচিত ছিল, এখন তো ক্লান্ত লাগবে। লাগবে না, কড়া 1 কাপ কফি হলেই চলবে। এখন চলুন, কথা না বাড়িয়ে বের হই, না হলে লেট হবে। হ্যাঁ হ্যাঁ চলুন। কোনো রকমে ফ্রেশ হয়ে ওরা বেরিয়ে পড়ল। অবশেষে 7টা বাজার 10 মিনিট আগে দৌড়াতে দৌড়াতে বিমানবন্দরে ঢুকলো দুজনে। একটু জন্য ফ্লাইট মিস হতো। ঢাকা এসে প্রথমেই ওরা হন্তদন্ত হয়ে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। ফারাবির কেবিনের সামনে গিয়ে দেখলো বাবা মা দুজনেই বসে আছেন, সাথে ওর বন্ধু বান্ধবও রয়েছে। জুনায়েদ গিয়ে ফজলুল হককে ব্যস্ত গলায় বলল, বাবা, ফারাবি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, হাতে গুলি লেগেছিল। জ্ঞান আছে? হ্যাঁ, আমরা দেখে এলাম। বাসায় যাব এখন, তোরা ওর সাথে দেখা করে বাসায় আয়, অনেক দূর থেকে এসেছিস। আচ্ছা বাবা। ফারাবির বাবা মা বন্ধুরা যাওয়ার পর জুনায়েদ আর তৃষ্ণা দেখা করতে গেল। ও চোখ বুঝেই ছিল, তাই শব্দ শুনে চোখ মেলেই জুনায়েদকে দেখে বলল, ভাইয়া, তোমরা চলে এসেছো? হ্যাঁ, তোর এই অবস্থায় সেখানে কি করে থাকি বল? চাপ নিও না, তেমন কিছু হয়নি, থেকে গেলেই পারতে। তুই চুপ কর, এখন বল গুলি কি করে লাগলো? জানি না ভাইয়া, অন্ধকারে হঠাৎ কোথা থেকে গুলি করলো বুঝিনি, আর আমি ড্রাঙ্ক ছিলাম। জুনায়েদ রসিত গলায় বলল, তোকে আমি বারবার না করেছি এসব ছাইপাস গিলতে না, কিন্তু তুই শুনিস না। তোমার মতো সাধু হয়ে থাকতে পারবো না আমি, আর টেনশন নিও না। এটা কে করছে যদি একবার জানতে পারি, হারামির বাচ্চাটাকে পুঁতে রেখে দেবো। ফারাবি, তুই রাজনীতিটা ছেড়ে দে। কতদিন এমন মিটিং মিছিল খুন খারাপি করবি? এসবের জন্যই তোর আজ এই অবস্থা। জুনায়েদ কোমল গলায় ফারাবিকে বোঝালো। ফারাবি বিরক্ত মাথা কণ্ঠে বলল, ভাই প্লিজ, রাজনীতি ছাড়তে বলো না, ওটা আমি ছাড়বো না। জুনায়েদ আর কিছু বলল না, কারণ ও জানে ফারাবি শোধরানোর মতো মানুষ না।
ভাইয়ের পাশে আরও কিছুক্ষণ বসে জুনায়েদ তৃষ্ণাকে নিয়ে বাসায় চলে এলো। আসার সময় তৃষ্ণা ফারাবির দিকে চেয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। ফারাবি ওর হাসিটার দিকে চেয়েছিল। তৃষ্ণা মনে মনে বলল, এটা তো কিছুই ছিল না। তোকে এত কষ্ট দিয়ে মারবো যে তুই প্রত্যেক নিঃশ্বাসের সাথে মৃত্যু কামনা করবি। তৃষ্ণা রুম থেকে বের হওয়ার আগেই ওর আঁচলে টান পড়ল। আঁচল কোথায় আটকে গেছে সেটা দেখতে পিছনে ফিরতেই দেখলো জুনায়েদ আঁচল টেনে ধরে রেখেছে। তৃষ্ণা ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোথায় যাচ্ছেন? রান্নাঘরে। না, আপনি কোথাও যাবেন না, এদিকে আসুন। কেন? কাল রাতে ঘুমাননি, সকালে বাসায় ফিরেই টই টই করছেন, এখন ঘুমাবেন, আসুন। না, এখন ঘুমালে মা বাবা কি বলবে? কিছু বলবে না, আপনি আসুন তো। জুনায়েদের আদেশ সুরে বলল। তবুও তৃষ্ণা আসছে না দেখে জুনায়েদ উঠে এসে চট করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কোনো কথা না, শুধু ঘুম, আমি পাশেই আছি। কথা শেষ করেই